আরিফের রাতটা কেটেছে নির্ঘুম। এক মুহূর্তের জন্য চোখ বুঝতে পারেনি। সারা রাত নাফিয়া আরাম করে আরিফের বুকে মুখ গুজে ঘুমিয়েছে এই হাসপাতালের ছোট্ট বেডে। বিড়াল ছানার মতো লেপ্টে ছিল তার দেহের সাথে। আরিফ সেই নিষ্পাপ মুখ দেখে কাটিয়েছে পুরোটা রাত। নানান চিন্তায় মগ্ন হয়ে কখন ভোরের আলো ফুটল সেদিকে ইয়াত্তা নেই। আরিফ উঠে গেল, রুম ভালোভাবে লক করে ডাক্তারের কেবিনে গিয়ে হাজির হয়। খুব সকাল সকাল ডাক্তার এসেছেন। আজ সার্জারি আছে তার। একটু পরে নাফিয়াকে ফাইনাল চেক আপের জন্য নেওয়া হবে। আপনার ওয়াইফ দেখছি ভীষণ স্ট্রং। আমি ভেবেই নিয়েছিলাম সে অপারেশন করতে রাজি হবে না। আরিফ তাচ্ছিল্য করে হাসল, বলল, সে পুরো সত্যটা জানে না ডক্টর। ডাক্তার অবাক হলেন, জানতে চাইলেন মানে? আরিফের অসহায় মুখমণ্ডল আর চিন্তাভরা মস্তিষ্ক মুখ নামিয়ে জবাব দিল, নাফিয়া শুধু জানে ওর অপারেশন, কিন্তু হাত। বাকি কথা বলতে পারল না আরিফ। ডক্টর বুঝে নিল বাকি অংশ। তিনি বললেন, আপনি ভুল করছেন, তাকে জানানো উচিত। আফটার অল এটা তার জীবন আমার সাথে জড়িত। তারপর মিস্টার আরিফ, আমি নাফিয়াকে সুস্থ রাখার জন্য যে কোনো রিস্ক নিতে রাজি। আমি ওর হাজব্যান্ড, আমার অধিকার আছে সিদ্ধান্ত নেওয়ার। তাই আমি এই সিদ্ধান্তে এসেছি যে নাফিয়াকে ফুললি সেন্সলেস করা হবে অপারেশনের সময়। আর 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 একটা রিকোয়েস্ট করতে এসেছি। সেটা কি? আমাকে ওটিতে অ্যালাউ করবেন প্লিজ। আমার বউটা ভয় পাবে হয়তো। আমি ওর পাশে থাকতে চাই। এটা কিভাবে সম্ভব মিস্টার আরিফ? আমরা এইভাবে কাউকে অ্যালাউ করতে পারি না ওটিতে। আরিফ হাত জোর করলো, কাতর কণ্ঠে বলে উঠল, প্লিজ স্যার, আই লাভ ইউ। আমার স্ত্রী ভয় পাবে, আমি ওকে সাহস দিতে চাই। দয়া করে না করবেন না। লোকটার অবস্থা নাজেহাল, কেঁদেছে দেখে বোঝা যাচ্ছে। ডক্টর বুঝে উঠতে পারলেন না কি করবেন। তারপর বললেন, আমি দেখছি ব্যাপারটা। প্লিজ ডক্টর, আমার অথরিটির সাথে কথা বলতে হবে। নাফিয়ার ফাইনাল চেক আপ চলছে। এখনও হাতটি ছাড়েনি নাফিয়া। কেমন যেন হাঁসফাঁস করছে, কিন্তু আরিফকে বুঝতে দিতে চাইছে না। ব্লাড প্রেশার লেভেল চেক করে তাকে রেডি করা হলো ওটির জন্য। নাফিয়া হাত খামছে ধরে বলল, ভয় করছে। আমি আছি, তোমার সাথে আমি যাব, একদম ভয় পাবে না। সত্যি আপনি যাবেন? হ্যাঁ বউ। রেশমা বেগম অশ্রু ফেললেন কয়েক দফা। শিরিন বেগম সামলে নিলেন তাকে। আরিফ আশ্বস্ত করল বাহিরে দাঁড়িয়ে থাকা সবাইকে। সাদিপ ও জোহানও এসেছে। অবশেষে অপারেশন থিয়েটারে হাজির হলো নাফিয়া। যত সময় পেরোচ্ছে নাফিয়া ঠিক তত শক্ত করে আরিফের হাতটা মুষ্টিবদ্ধ করে ধরে রেখেছে। ইনজেকশন পুশ করার সাথে সাথে নাফিয়া বলে উঠল, আমি ঠিক হয়ে যাব তো? হবে বউ, অবশ্যই হবে। এই দেখো আমি তোমার পাশে, কিচ্ছু হবে না, বিশ্বাস করো। তোমার করি, আমি সবসময় আসছি, প্রতি মুহূর্তে তোমার পাশে আসছি। অ্যানেস্থেশিয়ার প্রভাবে ধীরে ধীরে নিস্তেজ হয়ে এলো নাফিয়ার শরীর। চোখ বুজে ফেলল। আরিফ হাত ছাড়ল না তার। সঙ্গে সঙ্গে কপালে ঝুঁকে চুমু খেলো অশ্রু শক্ত করে। চোখ বেয়ে গড়িয়ে পড়ল অশ্রু। নিচু স্বরে বলল, আই এম সরি জান, আই এম রিয়েলি সরি। ওটিতে পুরোটা সময় দেহ শক্ত করে দাঁড়িয়েছিল আরিফ, যেন সে কোনো বরফখণ্ড, যার জীবন থাকতেও সে নির্জীব। এক হাত মুষ্টিবদ্ধ, আর এক হাত নাফিয়ার হাতকে আগলে রেখেছে। আরিফের চোখ জোড়া বন্ধ ছিল পুরোপুরি। খোলা সাহস পায়নি। কিভাবে পাবে? সামনেই তার প্রিয় মানুষের অঙ্গ বিচ্ছিন্ন করা হচ্ছে। কোনো প্রেমিক হৃদয়ের সইবে এই দুর্বিষহ অবস্থা? হাতে ব্যান্ডেজ করার পর চোখ জোড়া খুলল আরিফ। বুকে হাতুড়ি পেটা এখনও থামেনি। থামবে না এখনই। ডাক্তার নিচু গলায় বললেন, অপারেশন সাকসেসফুল। মিস্টার আরিফ, আপনি এখন বাইরে যান। আমরা মিসেস নাফিয়াকে কয়েক ঘন্টা অবজারভেশনে রেখে বেডে শিফট করব। আরিফ নাফিয়ার ব্যান্ডেজ করা হাতের দিকে তাকালো। শিউরে উঠল সর্বাঙ্গ। তার প্রিয় হাতটা নেই আর। মৃদু স্বরে ডাক্তারের উদ্দেশ্যে বলে, আমি থাকি? না মিস্টার আরিফ, এখন ওনার অবস্থা নাজুক, ইনফেকশন হয়ে যেতে পারে অল্পতেই। আপনি প্লিজ কোঅপারেট করুন। আরিফ কিছুতেই চাইছে না নাফিয়ার এই হাতটা ছেড়ে দিতে।
কিন্তু সে নিরুপায় বাধ্য হয়ে নরম হাতটি ছেড়ে দিল। বলল, ও সেন্সে আসার আগেই আমাকে ডেকে দিবেন দয়া করে, আমি চাই না ও চোখ খুলে একা অনুভব করুক। রক্তিম সন্ধ্যা নেমেছে, আকাশের বুকে নীলসে আর লাল রঙের আভা। হাসপাতালের করিডোরের শেষ প্রান্তে ঠায় দুজোড়া পা, স্থির দেহের অভ্যন্তরে তুফান কেউ খালি চোখে দেখতে পাচ্ছে না। ক্ষুধার্ত পেট, কিন্তু মন খাওয়ার প্রতি অরুচি দেখাচ্ছে। সকাল থেকে এক ফোঁটা পানিও পড়েনি পেটে, গলা শুকিয়ে চৌচির হয়ে আছে। পিঠে হাত রাখল কেউ একজন, ধ্যান ভাঙল আরিফের। পেছনে তাকাতে মায়ের মুখ দেখে হাসার এক ব্যর্থ চেষ্টা করল আরিফ, তবে ঠিকঠাক হাসি ফুটাতে পারল না। ছেলের হাত ধরে টেনে করিডোরের পাশে থাকা চেয়ারে বসালেন, হাতে খাবারের বাটি। শিরিন বেগম বললেন, সব কথা রেখেছি তোর, সব কথা শুনেছি, এবার খেয়ে নে। আম্মা চুপ, একদম চুপ, হাঁ কর। মায়ের সামনে বাধ্য হয়েই বসল আরিফ। বেলা শেষে দুলোকমা ভাত মুখে পড়তেই তৃপ্তি পেল আরিফ। মায়ের পরম মমতায় খাইয়ে দেয়া আরও শান্তি দিচ্ছে। খাওয়া শেষে নিজের শাড়ির আঁচলের কোণ টেনে মুখ মুছে দিলেন শিরিন বেগম, ঠিক ছোটবেলার মতো করে। সমাজে অনেক মা আছে যারা ছেলের বউয়ের একটু খুদ দেখলে ঘর বাড়ি এক করে ফেলে। আমার সত্যি গর্ব হয় তুমি আমার মা। শিরিন বেগম ধীর কণ্ঠে বললেন, স্ত্রীকে ভালোবাসা অপরাধ নয়। আমার আর তোর বাবার পর তোকে তোর স্ত্রী আগলে রাখবে। সব ভালোর মধ্যে যে একটা খারাপ কিছু হয়ে যেতে পারে আম্মা। শিরিন বেগম সুধান, মানে আম্মা? আমি নাফিকে পুরো সত্যিটা জানাইনি। ও শুধু এতটুকু জানে ওর অপারেশন, ওর হাতটা কেটে ফেলা হয়েছে, সেটাও জানে না। হতবাক হয়ে চেয়ে রইলেন শিরিন বেগম ছেলের দিকে। তার শুরুতেই সন্দেহ হয়েছিল নাফি এত দ্রুত কি করে মেনে নিল অপারেশন করতে, এত স্বাভাবিক আচরণ কেন করছে। ভয়টা সত্যি হলো তার। এ কি করেছিস আম্মা? আমার কাছে আর কোনো উপায় ছিল না। তাই বলে ওকে অন্ধকারে রাখবি? মিথ্যে বলে এত বড় সিদ্ধান্ত নিয়ে ফেললি? মিথ্যে বলিনি, শুধু অর্ধ সত্যটা জানিয়েছি। অর্ধ সত্য মিথ্যের চেয়েও বেশি ভয়ঙ্কর আরিফ। অবসন্ন দেহটা নেতিয়ে গেল আরিফের। পরিশ্রান্ত নেত্রপল্লব জবাব বলল, জানি। শিরিন বেগম উদ্বিগ্ন কণ্ঠে প্রশ্ন করলেন, এর পরিণাম কতটা ভয়ঙ্কর হতে পারে জানিস? পরিণতি চিন্তা করা হয়নি, করতে ইচ্ছেও হয়নি। মস্তিষ্ক ভুলভাল বাক্য আওড়ায়, ভয় দেখায় বারে বারে। আরিফ ভাবতে চায় না, কিছুতেই ভাবতে চায় না এসব। কপালের ঘাম হাতের পিঠে মুছে বলল, নাফিয়ার কাছে যাব আম্মা, চলো। শরীরে অবশিষ্ট নেই কোনো শক্তি, অপারেশনের ছোটোখাটো ছিল না নাফিয়ার সর্বাঙ্গ অসার। মাথাটুকু নাড়ানোর শক্তি নেই, হাতের দিকে তাকানোর সুযোগ পেল না। নিস্তেজ প্রাণ হয়ে চোখ জোড়া দিয়ে দেখল প্রিয় মানুষকে। সে কাছে আসছে, তার দিকে এগোনো কদম জোড়া নাফিয়ার ঠোঁটে হাসি ফোটাচ্ছে। খরায় বৃষ্টি বর্ষণ হলো তখনই যখন একজোড়া শুষ্ক ঠোঁটের ছোঁয়া পেল ললাটে। প্রশান্তি নেমে এলো কাঁড়ায়, আর কোনো ব্যথা নেই। ঔষধ ব্যথার প্রভাবে কেটেছে 4টে দিন। নাফিয়ার নড়চড় করা বারণ কঠোরভাবে। স্যালাইন চলছে এক হাতে, অন্য হাতে মোটা ব্যান্ডেজে ঢাকা। বোঝার কায়দা নেই হাতটি সম্পূর্ণ নাকি অসম্পূর্ণ। নাফি হাসছে অনেক দিন পর। সাদিব জোহানের তর্ক দেখে দুজন ছোট্ট একটা অ্যাপেল স্লাইস নিয়ে ঝগড়া করছে। আরিফ তাদের বকতে যাচ্ছিল, তার পূর্বে নাফির রুগ্ন হাসি দেখে থামল। হাসুক মেয়েটি, আর থামালো না দুই ভাইকে। জমিলা বেগম এসেছিলেন মাঝে, তবে কোনো কথা বলেননি। তার মনে নাতনির প্রতি মায়া এসেছে কিনা সেটা বুঝতে দেননি, দেখে চলে গিয়েছেন। নার্স এসে নাফিয়ার বেড সামান্য তুলে দিল। চুলগুলো এলোমেলো হয়ে আছে, একই অবস্থায় 4 দিন যাবত। আরিফ ব্যাগ থেকে চিরুনি বের করলো আর নাফির হেয়ার ব্যান্ড নিয়ে এগিয়ে এলো। বলল, আসুন ম্যাডাম, আপনার খেদমত করি। ব্যথা কাতর নাফিয়া কথাটুকু স্পষ্ট বলতে পারে না, তবে মৃদু হাসল। আধো আধো স্বরে বলল, দেখি কেমন খেদমত করেন। আরিফ এগিয়ে গেল। পাশে বসে থাকা 2 বাদরের উদ্দেশ্যে ঝাঁঝালো সুরে বলল, বিদায় হ তোরা দুজন। আমি আর আমার বউ এখন কোয়ালিটি টাইম স্পেন্ড করব। আমাদের রোমান্সে
কাবাবে হাড্ডি হয়ে বসে না থেকে প্রস্থান করুন। দুজনের মুখ বাংলার পাঁচের মতো হয়ে যায়। নাফিয়ার চোখ গোল গোল করে তাকালো, নিভু নিভু স্বরে বলল, লজ্জা নামক জিনিসটা খোদাতালা আপনাকে দেয়নি। আরিফ শুনেও শুনল না কথাটি। সাদিব একতরফা আশিক হয়ে ঘুরছে, বিষয়টি তার হৃদয়ে গিয়ে লাগলো। বুকে হাত রেখেই উদাস মুখে বেরিয়ে গেল কেবিন থেকে। জোহান বড় ভাইয়ের সাথে আঠার মতো চিপকে থাকা ছেলে ভাইয়ের পিছু নিল। সঙ্গে সঙ্গে যেতে যেতেই বলল, আমাদেরও দিন আসবে, তখন আপনার কোলে 3-4টে বাচ্চা থাকবে, চুল পেকে বুড়ো হয়ে যাবেন। এইটুকু কলেজে পড়ুয়া ছেলের মুখে এসব শুনে হা হয়ে তাকালো আরিফ। নাফিয়া ফিক করে হেসে ওঠে, বলে, ভুঁড়ির সাথে চুলগুলো পেকে গেলে আমি কিন্তু বাপের বাড়ি চলে যাব। টিটকারি গায়ে মাখার সময় নেই। আরিফ গুরুত্ব দিল না এসব ভুঁড়ি আর পাকা চুলের কথায়। এসে বসে পড়ল নাফিয়ার ঠিক পেছনে। একেবারের জন্য ব্যান্ডেজ করা হাতের দিকে তাকায়নি। তাকালে নিজেকে আর সামলানো যাবে না। চুলগুলো আশ্রে বেনি করে দেব। পারেন বেনি করতে? সত্যি তো, বেনি কিভাবে করে সেটা তো জানা নেই। ঠিক তখনই মস্তিষ্কে জ্বলে ওঠে, আজকাল ইন্টারনেটের সাহায্যে সব সম্ভব। ফটাফট ফোন বের করে নিল, বলল, ইউটিউব দেখে শাড়ি পরিয়ে দিতে পেরেছি, বেনিও করতে পারবো। প্রবল আত্মবিশ্বাস নিয়ে কথাটি বলেছে আরিফ, কিন্তু করতে গিয়ে ঠিক ততটাই ঝামেলায় পড়ল। বেনি করা ট্রিকি বিষয়, অভ্যাস না থাকলে সহজেই করা যায় না। সুন্দর করে আশ্রে নেওয়ার পর আবার জট পাকিয়ে ফেলেছে চুলে। হাত ব্যথা হয়ে গেল কিছুক্ষণের মধ্যেই, কিন্তু বেনি গাঁথা হলো না। আরিফ বিরক্ত হয়ে হাল ছেড়ে দিতে চাইল। ঠিক তখনই নাফিয়া ঝুঁকে গেল আরিফের বুকে, বলল, থাকুক না, এমন অস্থির হচ্ছেন কেন? চুল বাঁধা লাগবে না। আরিফ খুব সাবধানে বাম দিকে হাত রেখে কোমর জড়িয়ে ধরল, বলল, অস্বস্তি হবে না তোমার চুল খোলা থাকলে? আপনার তো আমার খোলা চুলই বেশি পছন্দ। আরিফ চুলগুলোর দিকে গাঢ় দৃষ্টিপাত করে। একদম মোলায়েম নাফিয়ার চুল, কালো কুঁচকুঁচে, হাত রাখতেই পিছলে পড়ছে। আরিফ কানের কাছে এসে ফিসফিস করে বলল, সম্পূর্ণ তুমিটাকে আমার ভীষণ পছন্দ। সব ধরনের সাবধানতা অবলম্বন করে নাফিয়ার বাড়িতে আনা হয়েছে দীর্ঘ 6 দিন পর। এই 6 দিন আরিফ বড়জোর 4 থেকে 5 ঘন্টা ঘুমিয়েছে। খাবার দাবারের কোনো হুঁশ ছিল না যতক্ষণ না শিরিন বেগমের ধমক শুনেছে। নাফিয়াকে কোলে তুলে বিছানায় আধ অবস্থায় রাখল। পিঠের পিছনে বালিশ দিয়ে বলল, জুস আনবো, খাবে? ছোট্ট করে জবাব দিল নাফিয়া। কেন? এতটা পথ জার্নি করে এসেছ, কিছু একটা খাওয়া উচিত। আমি ফ্রুট জুস করে আনি। নাফিয়া জানে লোকটা কথা শুনবে না, খাইয়ে ছাড়বে তাকে। আর কি করার আছে তার এখানে, তাই চুপচাপ মাথা দোলায়। ঠিক তখনই নাফিয়ার চোখ গেল তার হাতের মোটা ব্যান্ডেজের দিকে। আরিফ তখন ঘরের জানালা আটকে পর্দা টেনে দিচ্ছে। নাফিয়া বহু কষ্টে বাম হাত দিয়ে ডান হাতটি তুলল, মিলিয়ে দেখল হাত জোড়া। আচমকা বলে উঠল, ডান হাতটা ছোট লাগছে কেন এমন? রুহু উড়ে যাওয়ার মতো বাক্যটি। আরিফের হাতে থাকা ফোনটি শব্দ করে জমিনে পড়েছে। ধরফড়িয়ে উঠল নাফিয়া। ছোট বড় হাতের আয়তন ভুলে বলে উঠল, এ কি, এমন ভড়কে গেলেন কেন? হ্যাঁ না, কি সব পাগলের মতো কথা বলছ? হাত ছোট বড় হবে কেন? তোমার রেস্ট দরকার নাফিয়া, জুস খেয়ে ঘুমাবে। নাফিয়া ভেংসি কেটে বলল, আগে দেখেন আপনার ফোন জীবিত আছে কিনা। যে জোরে আওয়াজ হলো। আরিফ জমিন থেকে ফোন তুলে নিল। বন্ধ হয়ে গেছে। ফোনটা অক্ষত থাকুক আর না থাকুক তাতে তার কিছুই আসা যায় না, কিন্তু নাফিয়ার সত্য জানার ভয় যেন কুড়ে কুড়ে খেতে শুরু করেছে হৃৎপিণ্ডকে। যতদিন লুকাবে সত্যিটা নাফিয়া জানবে অল্প কিছুদিনের মধ্যেই। নাফিয়ার মাথায় আবারও সেই একই চিন্তা ভর করেছে। তার হাত জোড়া সমান নয়। নিজের এসব ভাবনাকে অহেতুক বলে মনে হলেও মস্তিষ্কে শান্তি পাচ্ছে না কিছুতেই। ততক্ষণে আরিফ জুসের মগ নিয়ে হাজির হয়ে যায়। নাফিয়ার মুখের সামনে ধরে খাইয়ে দিতে লাগলো। খাওয়ানো শেষে বলল, আমি যদি জীবনে খুব বড় ভুল করে ফেলি, তুমি কি আমায় ছেড়ে চলে যাবে নাফি? জীবন উত্থান পতনের অন্য নাম।
কখনো এখানে বসন্তের ঘ্রাণ ভেসে বেড়ায় এদিক ওদিক, ফুলের প্রেমে মাতাল হয় বাতাবরণ, প্রাণীকুলে বয়ে আনে প্রশান্তি। তবে হুট করে মোড় ঘুরে কখনো কখনো আচমকা বসন্তের পর প্রাণচঞ্চল কালবৈশাখীর আগমন ঘটে। বৈরী আবহাওয়া লণ্ডভণ্ড করে দিতে চায় সুখী সেই বসন্তকে। বলে বেড়ায় ঠিক সুখের যতটা অধিকার, তারও ঠিক ততটাই হস্তক্ষেপ থাকবে এখানে। হাসপাতালে সদ্য 19-এ পা দেওয়া রমণী চিৎকার করে কাঁদছে, কণ্ঠে তার আর্তনাদ। আশপাশের মানুষগুলোর দৃষ্টি জিজ্ঞাসু, কেন তার মধ্যে এত হাহাকার। রমণীর পাশে থাকা মানুষটি তাকে সামলাতে পারল না, কিছুতেই তার কান্না থামাতে পারল না। মেয়েটি চিৎকার করে বলে উঠল, অকেজো হাতটা কি যথেষ্ট ছিল না? এখন আমি বিকলাঙ্গ হয়ে গেলাম। সদ্য ব্যান্ডেজ খোলা হয়েছে নাফিয়ার, ড্রেসিং করাতে হবে, তাই নিজের হাতটা দেখে আটকে ওঠে সে। তাকানো দায় সেখানে। ভয়াবহ অবস্থা, কাঁপতে থাকে তার সর্বাঙ্গ। ঠিক তার পরপরই শুরু হলো বিলাপ। তাকে কিছুতেই শান্ত করতে পারছে না আরিফ। আরিফ বোঝানোর চেষ্টা করে বলল, নাফি জান, আমার একটু থামো। পুরো চেহারায় চোখের পানি লেপটে গেছে, চোখগুলোতে যেন রক্ত জমাট বেঁধেছে। সেই চিৎকার থামলো, রক্তিম নেত্রদয় দৃষ্টি তুলে তাকালো আরিফের দিকে। তার বুকের অংশের শার্ট খামছে। নাফিয়া হাঁপিয়ে প্রশ্ন করে, আপনি বলেছিলেন আমার অপারেশন হবে, ওরা আমার হাত কেটে ফেলেছে। আরিফ জবাবহীন চেয়ে রইল। নাফিয়া বলল, আরিফ শুনছেন, ওরা আমার হাত কেটে ফেলেছে। ওদের এত বড় সাহস কে দিল? আমি তো দেইনি। আরিফ স্থির, নির্বিকার। জবাব দেওয়ার মতো ভাষা নেই। কি বলবে সে? অনুমতি আর কেউ নেই, আরিফ নিজে দিয়েছে। আরিফ ভঙ্গুর স্বরে বলে উঠল, থামো প্লিজ। নাফিয়া আরিফের গলায় মুখ গুজল, হেসকি তুলে অশ্রু বিসর্জন দিতে লাগলো আবারও। সে বোঝাতে পারছে না তার মধ্যে কি চলছে, শুধু কেঁদে চলেছে। আরিফ দুহাতে নাফিয়ার মুখখানা টেনে আগলে নিল, বলল, কিছু হয়নি তোমার, হাতটি নেই তো কি হয়েছে? আমি আছি তো, আমি তোমার ডান হাত হয়ে থাকবো সবসময়। প্লিজ নাফি, এভাবে কেঁদো না। আমি কাঁদবো না বলছেন? আপনি বুঝতে পারছেন ওরা আমার কত বড় সর্বনাশ করেছে? ছোট্ট অপারেশনের কথা বলে আমার হাতটা। নাফিয়া থামল। তার কথাগুলো আরিফকে বারবার নীরব করে তুলছে। কোনো জবাব নেই তার কাছে। নাফিয়া ফের প্রশ্ন করল, আপনি তো ছিলেন আমার সাথে, আপনি দেখেননি ওরা আমার হাত কেটে ফেলেছে? আপনি থামাননি ওদের? এই হৃদয়ের রক্তক্ষরণ কি করলে থামবে? কোনো ঔষধে এখানে কাজ করবে না। ঔষধ তো কেবল একটা সামনে থাকা মানুষটির মুখের হাসি, যেটা এই মুহূর্তে অসম্ভব। আরিফকে এমন থমকে থাকতে দেখে অবাক করা চোখে চেয়ে আছে নাফিয়া। হুট করে কেমন করে যেন দেখল আরিফের নিষ্পলক চোখ। প্রেমে পড়া মানুষ নাকি চোখ পড়তে জানে। নাফিয়ারও মনে হলো আরিফের চোখ জোড়া কিছু বলছে। নাফিয়া লম্বাটে নিঃশ্বাস ফেলে প্রশ্ন করল, আপনি জানতেন? ব্যাস, এই প্রশ্নটির মুখোমুখি হতে চায়নি আরিফ। অবশেষে তার ভয় এসে তার সামনে দাঁড়ালো। কিংকর্তব্য বিমূঢ় আরিফ নাফিয়ার দিকে তাকায়। নাফিয়ার সন্দেহ গভীর হয়, আরিফের হাত চেপে ধরে। আপনি জানতেন? আরিফ হার মানল। জবাবে বলে, আমি অনুমতি দিয়েছি, কারণ আমি চাইনি তোমাকে হারাতে। পুরোপুরি হারিয়ে ফেলার চেয়ে কিছু অপূর্ণতা নিয়ে বেঁচে থাকতে চেয়েছি। নিজের কানকে বিশ্বাস করতে পারল না নাফিয়া। চোখের সামনে বসা মানুষটিকে হুট করে অচেনা লাগতে শুরু করলো। কান্না থেমে গিয়ে বিস্ময় নেমেছে মুখে। আরিফ নাফিয়ার চোখে চোখ রাখতে পারল না। অগত্যা অন্যদিকে চোখ ফিরিয়ে বলল, ইনফেকশনটা ধীরে ধীরে তোমার শরীরে ছড়িয়ে পড়ছিল, যার পরিণাম ভয়াবহ হতো। তোমার হাতবিহীন আমার জীবন চলবে, তুমি বিহীন চলবে না। শেষ হয়ে যেতে দিতে না আমাকে। আচমকা এমন কথা শুনে রেগে গেল আরিফ। সেই মুহূর্তে অগ্নিশর্মা হয়ে বলল, এসব কথার কখনো যেন তোমার মুখ থেকে না শুনি। মাইন্ড ইট নাফিয়া। 10টা বছর আরিফ, 10টা বছর আমি অকেজো হাত নিয়ে নিজেকে কোলাহল থেকে আড়ালে রেখেছি। আমার ওপর দিয়ে কি গেছে শুধু আমি জানি। এখন বাকিটা জীবন আমার কষ্টে চলবে। আরও হারাবো আমি। আমি কেন বারবার কষ্ট পাবো?
আমি এই কষ্ট ডিজার্ভ করি, তার চেয়ে পৃথিবীতে না থাকা ভালো। চুপ করো নাফি। আমাকে কেন জানালেন না? কেন আমাকে না জানিয়ে এত বড় সিদ্ধান্ত নিলেন? একবার আদর করে বোঝাতেন, আপনার জন্য রাজি হয়ে যেতাম আমি। কিন্তু তোমার কান্না দেখতে চাইনি, ভয় দেখতে চাইনি, অপারেশন ডিলে করতে চাইনি। নাফিয়ার বাম হাতে আরিফের মুখে হাত রেখে নিজের দিকে ঘোরালো, বলল, দেখুন আমি তো এখনও কাঁদছি। আপনি ভাবতে পারছেন আমার ভিতরে কি চলছে? পারছেন না? আমি জানি পারছি। পারছেন না আরিফ, পারবেনও না। এভাবে কেন বলছো? আমি ছাড়া আর কে তোমাকে অনুভব করে? তোমার কষ্ট আমি বুঝবো না? ভালোবাসি তো। হুট করে নাফিয়া চুপ হয়ে গেল, থম মেরে গেল অদ্ভুতভাবে। চোখ জোড়াকে পলক ফেলতে যেন নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে। মূর্তির ন্যায় শক্ত হয়ে নির্জীব তার কায়া। ভাবছে বোধহয় কিছু একটা। কি আশ্চর্য, আজ নাফিয়ার ভাবনা বুঝতে পারল না আরিফ। গুনে গুনে 20 মিনিট পর মুখ খুলল নাফিয়া, বলল, আমি বাড়ি যাব। আরিফের গলার স্বর দৃঢ়। আরিফ থতমত খেয়ে যায়, বলে, ড্রেসিং করে যাব। নাফিয়া সরু উত্তর দিল, যা করো তাড়াতাড়ি করতে বলুন। নাফিয়ার মধ্যে অস্বাভাবিক স্বাভাবিকতা দেখে বিস্মিত আরিফ মেয়েটি এক হাতে দুগালে লেপ্টে থাকা অশ্রু মুছে নিয়েছে। ঘন ঘন নিঃশ্বাস ফেলে নিজেকে স্বাভাবিক করছে। আচমকা কি হলো? কেন নিজেকে শমিত করে নিল নাফিয়া? আরিফের মনে হাজার প্রশ্নের ঝড়। উত্তর মিলবে না, তাই তাড়াতাড়ি ড্রেসিং করিয়ে নেয়। বাইক নিয়ে আসেনি আজ, সিএনজি করে বাসায় ফিরেছে আরিফ আর নাফিয়া। পুরো পথটুকু একটা বাক্য উচ্চারণ করেনি নাফিয়া। নির্বিকার চেয়েছিল বাইরের দিকে। বাড়ির দরজা অবধি পৌঁছে নাফিয়া বলে উঠল, আমাকে ও বাড়ি যাওয়ার অনুমতি দেবেন? আমি কিছুদিন একা থাকতে চাই, আমার সহ্য হচ্ছে না কিছু। আরিফ নিজের ওপর তাচ্ছিল্য করে হাসে, বলে, ভুল বুঝছ আমাকে, তাই না? না, তোমার কণ্ঠে সেটা স্পষ্ট। আমি নিজেকে সামলে নিতে চাই। আমি পারতাম না সামলাতে? নাফিয়া আরিফের দিকে তাকালো। লোকটি অন্যদিকে ঘুরে তার সাথে কথা বলছে। চোখে চোখ ফেলছে না কিছুতেই। দৃষ্টি একত্রিত হয়নি আজ তাদের। আরিফ দীর্ঘশ্বাস ফেলে জবাব দেয়, আটকাবো না, যেতে পারো, তবে ছেড়ে যেও না, তাতেই হবে। মা ব্যতীত সবচেয়ে ভরসার আশ্রয়স্থল আর হয় না। নাফিয়ার ক্ষেত্রে সেটি যদিও ভিন্ন। তার আরও দুজন আছে, তার স্বামী আর তার বাবা। কিন্তু এই মুহূর্তে মনে হলো মায়ের প্রয়োজন তার ভীষণ করে। তার কোলে মুখ গুজে কাঁদতে পারলে জীবনের সব দুঃখ ঘুচে যাবে। কাঁদতে কাঁদতে একসময় নাফিয়ার নিজেকে খুব স্বার্থপর মনে হলো। এভাবে আরিফকে ফেলে আসলো সে। কিন্তু পরপরই মনে হলো তার হাতটির কথা একটিবার বলতে পারত আরিফ। বলেই দেখত, নাফিয়া হয়তো রাজি হয়ে যেত, কিন্তু সে বলেনি। ধাক্কাটা সামলে উঠতে সময় লাগবে আমি জানি, কিন্তু আরিফকে ভুল বুঝিস না মা। ছেলেটা তোকে অনেক ভালোবাসে, আমিও তাকে খুব খুব ভালোবাসি। কথাটি সশব্দে বলল না নাফিয়া, বরং আনমনে আওড়েছে। গুটি গুটি হয়ে শুয়ে রইল রেশমা বেগমের কোলে। মেয়ের মাথায় হাত বুলাতে বুলাতে তিনি বললেন, আজকাল মানুষ বড় স্বার্থপর। একটু ভুল দেখলে 10 কথা শোনাতে ছাড়ে না। সেখানে তুই আরিফের কাছে অনেক প্রিয়, এমনকি শিরিন আপা আর ভাইয়ের কাছেও। তুই কতটা ভাগ্যবতী ভাবতে পারছিস? আমি ভাগ্যবতী মা? অবশ্যই। তাহলে আমার সাথে পরপর 2 বার এসব কেন ঘটে গেল? আমি তো কারো ক্ষতি করিনি কখনো। কিছু হারিয়ে কিছু পেয়েছিস, এটাই নিয়ম। তাই বলে এত কষ্ট পাবো? আশপাশের মানুষকে দেখিয়ে ওদের সুখ, শান্তি, সুস্থতা সব আছে, কিছুর কমতি নেই। আমরা মানুষরা এই ভুলটাই করি, চোখের দেখায় মেনে নেই, কিন্তু যা দেখা যায় সেটি সবসময় সত্যি হয় না। তুই কি জানিস এ হাসি খুশি মানুষগুলো 4 দেয়ালের ভেতরে কেমন? ভাবনায় পড়ে গেল নাফিয়া। আসলেই তো জানে না সে, কখনো জানতেও চায়নি। শুধু দেখে গেছে তাদের হাসতে আর আফসোস করে গেছে। দীর্ঘশ্বাস ফেলেছে এই প্রশ্ন করে, কেন তার জীবনটা সামনের মানুষগুলোর মতো নয়? জানি না। নিজের ঘরে ফিরে যা। হুট করে কেঁদে উঠল নাফিয়া। আর একবার নিজের হাতের দিকে তাকাতেই পারছে না। ভয়ানক সে দৃশ্য দেখছে সে। সেলাই করা হাতটা কি ভয়ঙ্কর ছিল। আমাকে সময় দাও না প্লিজ, আমি পারছি না।
সামলে নেওয়ার অবশ্যই সময় পাবি। রেশমা বেগমের কোলে ঘুমিয়ে পড়েছে নাফিয়া। ঘুমোয়নি, বরং মাকে দেখানোর জন্য অভিনয় করেছে। অনুভব করেছে মা মাথায় হাত বুলিয়ে দিয়ে চলে গেছে বাতি নিভিয়ে। পরপর আরও একজনের উপস্থিতি টের পেয়েছে। সে আর কেউ নয়, বরং সিদ্দিক সাহেব। মেয়ের কপালে চুমু খেয়ে কাঁথা টেনে দিয়ে গেছেন শরীরে। রাতের গভীরতায় যখন তলিয়ে গেল শহর, ঠিক তখনই চোখ জোড়া খুলে গেল নাফিয়ার। ধীরে পা ফেলে নেমে গেল বিছানা থেকে। বাতি জ্বালিয়ে এসে থামল আয়নার সামনে। নিজেকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখে যেন বাদ ভাঙল তার। বলল, আমি এমন জীবনের যোগ্য নেই, একদম না। আমার ভালোবাসার মানুষগুলো আমার যত্ন করতে করতে ক্লান্ত। আমি কিছুই করতে পারছি না তাদের জন্য, বোঝা হয়ে আছি শুধু। অন্যদিকে ব্যালকনির চেয়ারে অলস শরীর এলিয়ে দিয়েছে আরিফ। নিজের মধ্যকার সবটা শূন্য, অনুভূত হচ্ছে না কিছুই। মস্তিষ্কটা অনবরত চাপ দিচ্ছে তাকে, দোষী মিথ্যুক বলছে। থামাতে পারল না কিছুতেই এই পীড়া। দৃষ্টি পড়ল পাশের বারান্দায়। এই বারান্দা থেকে শুরু তাদের প্রণয়। আকস্মিক হাসি ফুটল আরিফের ঠোঁটে, পুরনো কথাগুলো ভেবে, যে কথাগুলো বেশি পুরনো নয়। পরপর হাসিটুকু মিলিয়ে গিয়েছে পরিস্থিতির চাপে। আর কিছু ভাবতে পারছে না। হাতে পেঁচিয়ে আছে নাফিয়ার নীল রঙের ওড়না। এখানে তার শরীরের ঘ্রাণ লেপ্টে আছে। ওড়নাটি দেখল, শুকে নিল সেই মোহনীয় ঘ্রাণ। আমার অপেক্ষা দীর্ঘ না হোক। দুদিন কেটে গেছে। নাফিয়ার সঙ্গে আরিফের কোনো কথা হয়নি একবারের জন্য। কয়েকদিনের ধকল শরীরকে করেছে ক্লান্ত। হৃদয়ের বোঝা থেকে যতদূর সম্ভব নিজেকে সরিয়ে রাখতে চাইছে সে। কোনো কিছুতেই ভাবতে চাইছে না। ঠিক করেছিল অফিসে যাবে না, তবুও গিয়েছে। কারণ নিজেকে ব্যস্ত না রাখলে নাফিয়ার চিন্তা এসে দখল করবে মন মগজের প্রতিটি কোণ। নিজেকে সামলে উঠতে পারবে না সে। অতিরিক্ত রকমের আসক্তি মেটে কাঁধে ব্যাগ নিয়ে রওনা হলো অফিসের উদ্দেশ্যে। এই দৃশ্যটি দেখতে নাফিয়া কোনোদিন ভুল করে না। আজ করবে কি করে? ঠিক দাঁড়িয়েছে প্রিয় মানুষকে দেখার জন্য পর্দার আড়ালে। দেখে দীর্ঘশ্বাস ফেলল। ডাবের পানি খাবে? পরিচিত কণ্ঠ শুনে ঘুরে তাকায় নাফিয়া। সাদিপ আর জোহান দাঁড়িয়ে, দুজনের হাতে দুটো দুটো করে 4টে ডাব। দাঁত বের করে হাসতে হাসতে সকাল সকাল হাজির। নাফিয়ার মুখখানা ফ্যাকাশে নরম সুরে প্রশ্ন করল, এত সকালে এখানে কি করছিস? জোহান জবাব দিল, আরিফ ভাইয়ের আদেশ প্রতিদিন সকালে মোড়ের দোকান থেকে 4টে ডাব যেন তোমার কাছে পৌঁছে যায়। সারাদিন খাবে, সরি পান করবে। শেষ কথাটি নাটকীয় ভঙ্গিতে বলল জোহান। নাফিয়া বিশেষ কোনো প্রতিক্রিয়া দেখালো না, শুধু জবাব দিল, পরে খাবো। খালি পেটে খেতে বলেছে। নাফিয়া দুজনকে এড়িয়ে গেল। বিছানায় এসে পা ঝুলিয়ে বসল। সাদিফের দিকে আর চোখে চেয়ে বলল, শুনেছি আজকাল দেবদাসের মতো ঘুরছ। থতমত খেয়ে যায় সাদিপ। এখন অবধি নোহা আপুর ননদের নাম্বার জোগাড় হয়নি, না পরিচয় হয়েছে। সেই শোকে দিন দিন পাতলা হয়ে যাচ্ছে সে। আমার কাছে কিন্তু তোমার প্রেম রোগের চিকিৎসা আছে। একবারের জন্য সাদিপের মন লাফিয়ে উঠলেও পরক্ষণে দমিয়ে নিল নিজেকে। আরিফের কঠোর আদেশের কথা মনে পড়ল। নাফিকে ডাবের পানি খাইয়ে যেন এদিক ওদিকের আলাপচারিতা করা হয়, তার আগে একটি শব্দ নয়। সাদিপ বলল, আগে ডাবের পানি খাবি, তারপর সব কথা। নাফিয়া ঠোঁটে ঠোঁট চেপে তাকালো কিছুক্ষণের জন্য। সে দৃষ্টি মোটেও স্বাভাবিক নয়। হুট করে বলল, হাত নিয়ে দেখছ না, যাও গ্লাসে করে নিয়ে আসো। কি স্বাভাবিকভাবে বলে ফেলল কথাটি, বরং রুক্ষ বাক্যের আড়ালে নিজের কষ্টটা তুলে ধরল নাফি। এত ভারী ডাব আগলে নেওয়ার শক্তি তার মাঝে নেই। জোহানের হাতটা মুখটা ভোতা হয়ে যায়, বলে ওঠে, আমরা পাগল। সরাসরি ডাব নিয়ে হাজির হয়েছি। তুমি এখানেই বসো নাফি আপু, আমি এক্ষুনি আন্টির কাছ থেকে কাঁচের সবচেয়ে সুন্দর গ্লাসটা করে নিয়ে আসছি ডাবের পানি, সাথে স্ট্র। একদম রেস্টুরেন্ট টাইপ ফিল পাবে। বোকার মতো কথাগুলো বলে চলে গেল জোহান। পরিস্থিতি স্বাভাবিক করার বৃথা চেষ্টা। নাফি জানে এই দুজন তার মন খারাপ দূর করতে এসেছে, পাঠানো হয়েছে তাদের। সাদিপ জোহানের খোশ গল্প নাফির মুখে সাবেক হাসি ফোটাতে সক্ষম হলেও পুরোপুরি
সেই গভীর ক্ষত সারাতে সময় লাগবে। এদিক ওদিকের কথা নাফিয়া ফের বলে উঠল, সাদিপ ভাই, তুমি কিন্তু কথাটা এড়িয়ে গেলে। সাদিপ ভুরুকুটি করে প্রশ্ন করে, কোন কথা? ওই যে নোহা আপুর ননদ। সাদিপ ছেলেটা বড় রসিক, কিন্তু এ ব্যাপারে ফিউজ হয়ে যাওয়া লাইটের মতো তার অবস্থা। চুপসে গেল একদমই। নাফিয়া বলল, মেয়েটার নাম রিধি, ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ালেখা করছে। আমার কাছে কিন্তু নাম্বারটাও আছে শুনে চুপসে যাওয়া মুখে জ্যোতি ফুটল। গোল গোল চোখে আশ্চর্য হয়েছে বলল, তোর কাছে নাম্বার আছে সত্যি? নাফিয়া বিছানার হার্ডবোর্ডে আরাম করেই পিঠ এলিয়ে দিল। ভাবলেশীন হয়ে বলল, আছে, কিন্তু দিব না। কেন? বিদ্যুতের গতিতে প্রশ্ন করে বসে সাদিপ। মৃদু ছটফট করছে ছেলেটি, দেখে বোঝা না গেলেও কিছুটা উপলব্ধি করছে। নাফিয়া বলল, ইচ্ছে আমার। সাদিপের ভাবভঙ্গি বদলে গেল মুহূর্তেই। নাফিয়ার পাশে বসে আদুরে কণ্ঠে বলল, বোন আমার, এমন করিস কেন? তুই চাস না তোর ভাইয়ের বউ হোক? তুই তাকে ভাবি বলে ডাক। চাস কিনা বল? চাই না। তাছাড়া তুমি যাকে ভাবি বানাতে চাচ্ছ সে আমার সমবয়সী, তাহলে তো আরও ভালো, কচু ভালো। নাম্বার দেওয়ার কথা ভাবতে পারি যদি তুমি আমার একটা কাজ করে দাও। কি কাজ? সাদিপ চঞ্চল কণ্ঠে প্রশ্ন করে ওঠে। আজকাল জমিলা বেগম নাফিয়ার ব্যাপারে একেবারেই চুপ। কোনো বাড়তি কথা বলেন না তিনি। নাফিয়ার সামনে হাসেন না, টিটকারি দেন না। হুট করে নীরব হয়ে যাওয়া চোখে লাগছে সিদ্দিক সাহেব এবং রেশমা বেগমের। তারা কয়েকবার ইনিয়ে বিনিয়ে জানতে চেয়েছে, কিন্তু লাভ হয়নি। কোথায় যাচ্ছ মা? নিজের ঘর ডিঙিয়ে বারান্দার দিকে যেতেই সিদ্দিক সাহেব বসার ঘর থেকে প্রশ্ন ছুড়লেন নাফিয়ার উদ্দেশ্যে। নাফিয়ার মধ্যে থাকা এই স্বাভাবিক ভাবটা আরও একটি চিন্তার কারণ। নাফিয়া হাসল, ঠিক আগের মতো জবাব দিল, বারান্দায় যাচ্ছি বাবা, বাদবাকি গাছগুলোকে যত্ন করি। হুট করে সিদ্দিক সাহেব আতঙ্কিত হয়ে ওঠেন, বলেন, গাছ? আচ্ছা যাও, কিন্তু সাবধানে। নাফিয়া স্মিত হাসল, বলল, ভয় নেই বাবা, দ্বিতীয়বার ভুল হবে না। নাফিয়ার কথাগুলো অদ্ভুত লাগছে। কেঁদে কেটে নাজেহাল হয়ে যাওয়া মেয়েটি এক রাতে কি করে এত স্বাভাবিক? অতি শোকে পাথর হলো না তো? যদি হয়ে থাকে ধীরে ধীরে মানসিক অস্থিরতায় ভুগতে শুরু করবে নাফিয়া। রেশমা বেগমের দিকে চেয়ে সিদ্দিক সাহেব বললেন, আরিফের সাথে কথা বলা উচিত। বারান্দায় বসে জমিলা বেগম পাঞ্চি বসছেন। নাফিয়াকে দেখেও যেন দেখলেন না, কিন্তু নাফিয়া নিজের উপস্থিতি স্পষ্ট জানান দিতে বলে উঠল, এখানে একা কি করছেন দাদি? জমিলা বেগম স্বাভাবিক সুরে জবাব দিল, কিছু না। অন্য হাতে বেশি ওজন নিতে পারবে না নাফিয়া, তাই ছোট গ্লাসে করে অল্প অল্প পানি দিতে শুরু করলো। হুট করে বলল, আপনি খুব খুশি তাই না দাদি? অকেজ অপয়ার সাথে এখন বিকলাঙ্গ শব্দটাও আপনার ডিকশনারিতে যোগ হবে। জমিলা বেগম পান চিবনো থামালেন, অবাক দৃষ্টিতে তাকালেন নাফির দিকে। নাফিয়া হাসছে, হাসি মুখে বলল, আজকাল আমার প্রতি বিরক্তি দেখাচ্ছেন না যে? আমাকে কটু কথাও শোনাচ্ছেন না? কি হলো আপনার? নাতনির প্রতি মায়া জন্মে গেল নাকি হুট করে? অস্বাভাবিক তার আচরণ। জমিলা বেগম অবধি বিস্মিত। যে মেয়েটি তার সামনে কোনো কথাই বলতো না, আজ যে সে পটর পটর করছে। নাফিয়া সেখানেই থামল না, বলল, আপনি আপনার অকেজ অপয়া এসব কথা চালিয়ে যেতে পারেন, আমার গায়ে লাগে না। নিজেকে দমিয়ে রাখবেন না, যা বলার বলতে থাকুন, আমার কান খোলা। কোনো জবাব নেই জমিলা বেগমের কাছে। সে অবাক করা দৃষ্টি নিয়ে সামনের মেয়েটির দিকে চেয়ে আছে। এই অদ্ভুত আচরণ তার কাছে সম্পূর্ণ নতুন। যে মেয়ে অপমানিত হওয়ার ভয়ে তার আড়ালে থাকতো, আজ যে সে নিজে থেকে অপমানিত হতে চাইছে। জমিলা বেগম কিছু না বলে স্থান ত্যাগ করলেন। বসার ঘর পেরিয়ে যেতে যেতে সিদ্দিক সাহেবের উদ্দেশ্যে বললেন, তোর মাইয়া পাগল হয়ে গেছে সিদ্দিক, কি সব যাতা বকে। অবসন্ন দেহটা বিছানায় পড়তেই রাজ্যের ঘুম এসে চোখে ধরা দিচ্ছিল। মস্তিষ্ক ধীরে ধীরে শূন্য হয়ে উঠেছিল। প্রিয় রমণীর ফিনফিনে ওড়নার স্পর্শে তার দেহের উষ্ণতা লেপ্টে নেই, আছে শুধু তার নির্জীব ওড়নাটা। এই তো আরিফের স্বস্তির সম্বল। ঘুম অন্তত পাতলা। ঠিক তখনই বিকট আওয়াজে ফোন বেজে উঠল। কাছে ঘুম ভেঙে চুরমার নিমেষেই নিভু নিভু চোখ জোড়া খুলতেই চোখে ভাসে সাদিফের নাম্বার। রিসিভ করে বলল, হ্যালো আরিফ ভাই।
সাদিফের কণ্ঠে অস্থিরতা, মোটেও স্বাভাবিক শোনালো না আরিফ ভাই ডাকটি। আরিফের ঘুম সম্পূর্ণ উবে যায়। উঠে বসল এক লাফে। এক অচেনা ভয় তাকে সবসময় তাড়া করে বেড়ায়। আরিফ উদ্বিগ্ন কণ্ঠে বলল, কি হয়েছে নাফি? ভাই, নাফি পাগলামো করছে। হৃৎপিণ্ডের স্পন্দন অনুমতিবিহীন বৃদ্ধি হতে শুরু করলো। আরিফ বলল, মানে? পাগলামো করছে মানে কি হয়েছে? একা একে রাতের বেলা ছাদে গিয়ে বসে আছে। কি? হ্যাঁ ভাই, ওর বাসায় সবাই ঘুমাচ্ছে, আমি আমাদের বাড়ির ছাদে গিয়েছিলাম কাজে। তখনই ওদের বাড়ির ছাদে চোখ গেল। একা ছাদের রেলিং ঘেঁষে বসেছিল নাফিয়া। কোনো নড়চড় নেই। ডাকলাম কিন্তু সাড়া দিল না। আর 1 মিনিট ব্যয় করেনি আরিফ। সাদিফের কথার জবাব দেওয়ার প্রয়োজন বোধ করেনি একদমই। ফোনটা কাটল না, উল্টো ফোন বিছানায় অবহেলায় ফেলে বেরিয়ে গেল। জুতো পরার সময় হলো না, খালি পায়ে নাফিয়াদের বাড়ির দরজা ডিঙিয়ে দৌড়ে ছাদে গেল। নাফি ডাকে কোনো সাড়া মেলেনি। সম্পূর্ণ ছাদটা অন্ধকার। আজ জাদু লুকোচুরি খেলছে তাদের সাথে। কোনো আলো নেই। সে লুকিয়ে মেঘের আড়ালে। নাফি, কোথায় আছো? ফোনটা ফেলে এসেছে আরিফ, নয়তো ফ্ল্যাশ লাইট অন করা যেত। রাত 12:30, প্রায় আশপাশ অন্ধকার, নীরব। বেশি বাড়িঘর না থাকায় আলো আসার তেমন কায়দা নেই। ছাদ একমাত্র ভরসা। তবে নাফিয়াতের বাড়ির ছাদে বাতি নেই, যেটি এই মুহূর্তে বন্ধ। আধারে হাতড়ে চলতে চলতে রেলিংয়ের কাছে গিয়ে দাঁড়ালো আরিফ। ঠিক তখনই আত্মা বেরিয়ে আসার উপক্রম। পেছন থেকে কেউ জাপটে ধরেছে একটি হাত। বুকের দিকে টি শার্ট চেপে ধরে বলল, আপনার এত এত বিসর্জনের মূল্য দিতে পারিনি। আপনি চাইলে আমার উপর রেগে থাকতে পারেন। আশ্চর্যের চরম সীমায় পৌঁছে গেছে আরিফ। বুঝতে পারল না সেই সময় কি প্রতিক্রিয়া দেওয়া উচিত। বুকের কাঁপুনি থামেনি তখনও। ঠিক সেই জায়গায় নাফিয়ার হাত। আরিফ ঘুরে তাকালো। নাফিয়ার মুখোমুখি হতে না হতে মেয়েটি বুকে ঢলে পড়েছে। প্রতিক্রিয়া শূন্য হয়ে পড়ল আরিফ। ঠিক তখনই তাকে অবাকের পর্যায়ের সর্বশেষ স্থানে নিয়ে যেয়ে নিজেকে প্রস্তুত করল নাফিয়া। মুখ উঁচু করে আরিফের গালে চুমু খেয়ে বলল, শুভ জন্মদিন। জন্মদিন মনে রাখার সময় আছে। আরিফ কত হলো তার হিসেব নেই, বয়স কত হলো তার হিসেব নেই। আরিফ এক দীর্ঘ নিঃশ্বাস ফেলে অনেক সময় পর নাফিয়া বাহুডোরে লেপ্টে আদুরে দৃষ্টিতে চেয়ে আছে মুখের দিকে। বলে, আপনার কি আমার আদর সহ্য হচ্ছে না? চুমু খেলাম, ভালো লাগছে না আপনার? আরিফের মস্তিষ্ক সজাগ হলো তখনই। নাফিয়ার দিকে তাকালো, বলল, কি হয়েছে তোমার? হুট করে অন্য গালটিও বাকি রইল না, সেখানেও নরম অধরের ছোঁয়া লেগে গেল। বলল, আপনাকে আমি ভীষণ ভালোবাসি। নাফিয়ার আচরণ অদ্ভুত লাগছে, ভীষণ অদ্ভুত লাগছে। স্বাভাবিক দিনগুলোতে এসব বললে হয়তো আরিফ আপ্লুত হয়ে তাকে টেনে নিত কাছে, কিন্তু আজ সেটি আর হচ্ছে না। আরিফ নাফিয়ার গাল নিজের দুহাতে আবদ্ধ করলো। বলল, কিছু হয়েছে নাফি? এত রাতে ছাদে কেন এসেছ বলো তো? আবার অদ্ভুত ব্যবহার করছো। চুমু খাওয়া আর ভালোবাসি বলাকে আপনার কাছে অদ্ভুত লাগছে? না না, একদমই না, কিন্তু আমি কেন জানি না আপনার জন্য কেক আনিয়েছে। জানেন, আপনি চকলেট কেক পছন্দ করেন না, সেটি আনিয়েছে। আসুন। সত্যি কেক এনেছে। নাফির পক্ষে কেক আনা সম্ভব নয়। ধীরে ধীরে সবটা পরিষ্কার হলো আরিফের কাছে। এটা শতভাগ নিশ্চিত হলো সব কিছু পূর্ব পরিকল্পনা নাফিয়া আর সাদিপ জোহানের। আরিফের কিছুটা রাগ হলো সাদিপের ওপর, আরেকটু হলে আরিফ প্যানিক অ্যাটাক করে বসত। ছাদে থাকা ভাঙা টেবিলের ওপর কেকটি দেখে নাফিয়া বলল, সুন্দর না? খোলা আকাশের নিচে আধারে আপনার জন্মদিন পালন করছি, মনে আছে? আপনিও ঠিক তাই করেছিলেন। আছে। আপনি দেখেছেন আমার স্মৃতিশক্তি কত ভালো। নাফিয়া আবারও আরিফের দিকে এগিয়ে গেল, মিশে গেল ফের তার দেহের সঙ্গে। চোখে চোখ রেখে বলল, তাহলে কিভাবে ভেবে নিলেন আমাকে বিশেষ অনুভব করানোর জন্য আপনার প্রতিটি চেষ্টা আমি ভুলে যাব? আমাকে দেয়া ভালোবাসা আমি ভুলে যাব? কিভাবে ভাবলেন আপনাকে ছেড়ে চলে যাব? প্রশ্নগুলো তীরের মতো গেঁথে যাচ্ছে মস্তিষ্কে। আরিফ নাফিয়ার জলজল করা দৃষ্টি থেকে কিছুতেই চোখ সরাতে পারল না। কি অদ্ভুত মায়া জমে আছে এখানে। বশ হয়ে যায় তৎক্ষণাৎ, তবে হিতেহিত জ্ঞান হারালো না। বলল, আমার নেয়া সিদ্ধান্ত একপাক্ষিক ছিল।
সিদ্ধান্ত আমার হোক অথবা আপনার, একই কথা। তারপর নাফিয়া, তোমাকে জানানো উচিত ছিল। সেদিন কি বলেছিলেন ভুলে গেছেন? কি? আমার আর তোমার বলতে কিছু নেই, যা আছে আমাদের। আরিফ আশ্চর্য হয়ে জানতে চাইল, তুমি আমার উপর রেগে নেই? আজ আমার বাবা আমার জীবনের এত বড় সিদ্ধান্ত নিলে আমি তাকে ছেড়ে যেতাম? হয়তো না। সামান্য অভিমান জমেছিল আরিফ। হুট করে যখন সব কিছু আমার সামনে দাঁড়ালো, সবটা হজ বড়ল লাগতে শুরু করলো। আমার মস্তিষ্ক যেন জট পেকে গিয়েছিল। হয়তো তখন আপনার কাছে থাকলে আমি এমন কিছু অযথা অথবা করে ফেলতাম যেটা আপনি কষ্ট পেতেন। দূরে যাওয়া মানে ছেড়ে যাওয়া নয়। আমি নিজেকে বুঝিয়েছি এ কটা দিন আপনি সঠিক ছিলেন, আর আমার নিজেকে গুটিয়ে নেওয়া ভুল। আমি আপনাকে ছেড়ে যাব না, কখনো, কোনো দিন যাব না। আরিফ কোনো সময় নিল না। এক তৃষ্ণার্তের মতো করে নাফিয়ার কম্পিত ঠোঁটজোড়া দখল করে নিল, যেন এতদিন মরুভূমিতে তার বসবাস ছিল। নাফিয়ার মাথার পিছনে হাত রেখে চুলগুলো সামান্য মুষ্টিবদ্ধ করে রেখেছে। নাফিয়া কুকরে অনুভব করছে আরিফের ভিন্ন উন্মত্ততা। ছটফট করতে থাকা পুরুষ দেহটা তার সাথে এসে লেপ্টে গিয়েছে। নাফিয়াকে নিঃশ্বাস নেওয়ার সময় দিল না। অনেকটা সময় পর নিজেকে শান্ত করে তবে ছাড়া দিল নাফিয়াকে। ঘন নিঃশ্বাস ফেলে কপালে কপাল ঠেকে আরিফ বলল, মনে হলো এক জনম পর আমার তৃষ্ণা মিটেছে। তোমার অভাবে কতটা পুড়েছে আমি জানো। তোমার ওড়নাকে সঙ্গী করে নিয়েছিলাম। বাড়ি চলো, আমি আর এক মুহূর্ত তোমাকে দূরে রাখতে চাই না, সম্ভব না। যে চাঁদ কিছুক্ষণ আগেও মেঘের আড়ালে লুকোচুরি খেলছিল, সে আকস্মিক নিজেকে উন্মুক্ত করল পূর্ণ মহিমায়। মেঘের দল আর তার সম্মুখে নয়, ভক্তের মতো চারপাশে ঘুরপাক খাচ্ছে। শুভ্র চন্দ্রিমার অপার্থিব জ্যোতি পৃথিবীর আধারকে গ্রাস করে নেবার চেষ্টায় মত্ত। ছিটে ফোটা আলো আরিফের পরিপাটি ঘরটাতেও পড়েছে। সেখান থেকে নারী কান্নার মৃদু শব্দ ভেসে আসছে, ভীষণ রকমের ব্যতীত হৃদয়খানা। এ ব্যথার ঔষধ হিসাবে কাজ করতে চাইছে তার প্রিয় পুরুষটি, কাছে টেনে নিজের মতো করে উপশমের চেষ্টায়। যেন অতীতের সব কালো অধ্যায় মুছে ধুয়ে যাক। সান্নিধ্য তাকে তিক্ত স্মৃতি ভুলিয়ে দেয়। তমাশাবৃত কক্ষে নাফিয়া তার কানের কাছে ভারী পুরুষালী কণ্ঠে ফিসফিস আওয়াজ শুনতে পেল, তুমি আমার ভালোবাসায় শিখতে হও, অশ্রু তোমার জন্য নয়। কান্না থেমে গেল গাঢ় স্পর্শে। ভেজা গালগুলো আরিফ দু হাতের বৃদ্ধাঙ্গুলের সাহায্যে মুছে দিচ্ছে। নাফিয়া ফোলা চোখগুলো খুলে তাকায় আরিফে তার অতি নিকটে। তার চোখগুলো দেখে কেঁপে উঠল কায়া। দ্রুততম সময়ে দৃষ্টি সরিয়ে নেয়। আরিফ মৃদু হেসে প্রশ্ন করে, তোমার কাছে এই মুহূর্তে কোনটা জরুরি, কান্না নাকি আমি? নাফিয়া আচমকা জবাব দিয়ে বসল, ঘুম, ঘুম জরুরি। আরিফ পুনরায় হেসে ওঠে। হাসিটুকু ঝংকার তুলল সারা ঘরে। হাসির তালে তার শরীরটাও কিছুটা কেঁপে উঠেছে। নাফিয়া দেখতে চাইল তার হাসি। ঘুমের অজুহাত পাশে ফেলে পুনরায় ঘুরে তাকিয়ে তার দিকে দেখলে আমাকে দেখার লোভ সামলাতে পারছে না। নাফিয়ার কপাল কুঁচকে আসে। লজ্জাটা আড়াল করতে চাইছে মিথ্যে ভনিতার আড়ালে। আরিফ তার মুখে যে নজর গেড়ে আছে সেটিও আট চোখে দেখে নিয়েছে নাফিয়া। আমার জন্মদিনের উপহার। নাফিয়া সময় নিয়ে প্রশ্ন করল, কে কিনেছি? আপনার কাছে ফিরে এসেছি। আর কি চাই? আপনাকে। আপনি ডাকটি পৃথিবীর অন্যতম সুন্দর ডাক। প্রিয় মানুষের ডাক পরিবর্তন শ্রবণ ইন্দ্রিয়তে একটু বেশি সুন্দর শোনায়। আরিফের ডাকটি সম্মোহিত করছে তাকে। নাফিয়া ঢোক গিলে জবাব দিল, আমি তো আপনার কাছে আছি, এতে চাওয়া চাওয়ির কি আছে? কাছে থেকেও দূরে আপনি। আমি চাই আজ মাঝে আমার একটি অভ্যাস তৈরি হোক, যে অভ্যাস আমাদের মাঝে ক্ষণিকের দূরত্বটুকু আসতে দিবে না। নাফিয়া এবার নরম কণ্ঠে জবাব দিল, যাব না, কখনো যাব না, ভুল হয়েছে আমার, সরি। তুমি সত্যিটা মেনে নিয়েছো সবটা? লজ্জাকে কিছু সময়ের জন্য দূরে সরিয়ে আরিফের দিকে তাকালো নাফিয়া। কথাটি চোখে চোখ রেখে না বললেই নয়। আরিফ মুখের নয়, চোখের ভাষায় আশ্বস্ত হোক। আপনার পাশে না থাকলে হয়তো মেনে নিতাম না, ভেঙে গুড়িয়ে নিঃশেষ হয়ে যেতাম।
কিন্তু পরক্ষণে ভাবলাম একটি অঙ্গ হারানোর শোকে আমি আপনাদের হৃদয় ভঙ্গ করতে পারি না। আরিফ নাফিয়ার কপালে চুমু খেলো, বলল, সবেমাত্র 19, এখনই এত বুঝদার হলেন কি করে শুনি? কথায় আছে, সঙ্গ দোষে লোহা ভাসে। আমার সঙ্গ আপনাকে পাকা বানিয়েছে? জি। আর একটু সঙ্গ না দিলেই নয় মানে? আশ্চর্য হয়ে জানতে চাইল নাফিয়া। আরিফের ঠোঁট জুড়ে দুষ্টু হাসি, সন্দিহান নাফিয়ার চোখ মুখ। মতিগতি মোটেও সুবিধার নয়, লোকটাকে চেনে নাফিয়া। আরিফ বলল, এখন অনেক কিছু বুঝবার বাকি, আসেন বুঝিয়ে দেই। খুবই পোলাইটলি বোঝাবো, আদর যত্ন করে। আপনার সকল সুবিধার খেয়াল রাখা হবে ম্যাম, ডোন্ট ওয়ারি। আরিফের মতলব কিছুটা হলেও আন্দাজ করা শেষ। রেহাই পেতে নাফিয়া বলল, কী সব আবল তাবল বকছেন? আপনি এত কথা না বলে আমাকে অনুভব করুন। করব না, এই মুহূর্তে ঝগড়ার মুডে নেই আমি। আপনি যেই মুডে থাকুন না কেন, এক্ষুনি সরুন, আমি ঘুমাবো। দিচ্ছি না ঘুমাতে, আমি মাকে ডাকবো। সি, কথাটি বলে নাফিয়া নিজে লজ্জায় পড়ে গেল। কি থেকে কি বলে ফেলেছে, মুখ ফসকে বেরিয়ে গেছে। আরিফকে শুধু তার মায়ের ভয় দেখানো যায়, তাছাড়া তাকে বাগে আনা যায় না। আজও সেটি সর্বপ্রথম মাথায় আসে নাফিয়ার। নির্লজ্জ। বাক্যটি শেষ হতেই নাফিয়ার ছটফট করা দেহ ধীরে ধীরে নিস্তেজ এলো। উষ্ণতার আলিঙ্গনে সমস্ত অস্থিরতা বিলীন হয়ে শুরু করেছে। মস্তিষ্কে এক বিরল শূন্যতা বিরাজ করছে। আগে কখনো এতটা জ্ঞানহীনতা আসেনি। প্রায় অবশ্য বাম হাতটি আরিফের গায়ের টি শার্ট চেপে ধরার আপ্রাণ চেষ্টায়। কি হয়েছে তার সাথে, কি হয়েছিল, কোনোটাই আপাতত মনে আসছে না। মোমের মতো নরম হয়ে আরিফের বুকে গলে যেতে লাগলো। আরিফের নব্য স্পর্শ যেন সংকল্পবদ্ধ, অতীতের স্মৃতিগুলো মুছে ফেলার জন্য প্রতিজ্ঞাবদ্ধ। রাগ, অভিমান, কষ্ট কিংবা যে কোনো আঘাতের ঢেউ তাকে যেন ছুঁয়ে দিতে না পারে। দৃঢ় প্রাচীরের মতো দাঁড়িয়ে থাকতে চায় এ দুয়ের মধ্যে। নাফিয়াকে স্পর্শ করার অধিকার একমাত্র তারই হোক। হারানোর হিসেব কষতে শুরু করলে প্রাপ্তিগুলো অবহেলায় দূরে সরে যায়। তুমি সরাওনি, সঠিক সময়ে ফিরে এসেছ। শেষ রাতের আকাশে মৃদুমন্দ বাতাস বইছিল, যেন প্রকৃতি কোনো স্নিগ্ধ সুরে গীত গাইছে। সেই শীতলতার সঙ্গে আরিফের বুকের উষ্ণতা মিলে এক অদ্ভুত অনবদ্য ভারসাম্য তৈরি করছে। নাফিয়া গভীর ঘুমে তলিয়ে গেছে। ঠিক তখনই সমস্ত ধ্যান জ্ঞান হারিয়ে কিন্তু আরিফ জাগে। তার সমস্ত মনোযোগ নিবদ্ধ নাফিয়ার হাতের দিকে। এই হাতটিতে যেন কোনো ব্যথার ছোঁয়া পৌঁছাতে না পারে। আদর আর সোহাগে ভরিয়ে দিতে গিয়েও যত্নের ছিটে ফোঁটাও কমতি হয়নি। বাকিটা রাত সে হাতটি আলতো করে নিজের মুঠোয় আগলে রেখেছিল। গুড মর্নিং। আদরে কণ্ঠে সকালে শুরু হলেও তেতে উঠল নাফিয়া। ঝুঁকে থাকা আরিফকে বাম হাতের সামান্য ধাক্কা দিয়ে সরিয়ে বলল, আমাকে ডাকাডাকি করবে না, আমি ঘুমাবো। ভনিতা শুরু করলো আরিফ। বলল, এভাবে মানুষ ফায়দা নিতে ভুলে যায়, এটাই জীবন। আরিফের বিশেষ অভিনয়ের খুব একটা গুরুত্ব দিল না নাফিয়া। উল্টো ঝাঁঝালো সুরে বলল, এসব ডায়লগবাজি ঘরের বাইরে গিয়ে করুন প্লিজ। নাফিয়াকে অনেকটা স্বাভাবিকভাবে কথা বলতে দেখে স্বস্তি পেল আরিফ। কিন্তু এটা ধরে বসে থাকলে চলবে না। স্বাভাবিকতার মাঝেও কিছু একটা অস্বাভাবিক। ডাক্তারের সাথে কথা বলতে হবে। কোথায় যাচ্ছিস? ঘর থেকে বেরোতেই মায়ের ঝাঁঝালো কণ্ঠ কানে ভেসে উঠল, সেটিও বহুদিন পর। আরিফ হাস্যোজ্জ্বল মুখে জবাব দিল, কেক আনতে। কেক? হ্যাঁ, গতকাল ছাদে ফেলে এসেছিলাম, সেটা আনতে যাচ্ছি। বিস্ময়ে নিয়ে চেয়ে রইলেন শিরিন বেগম। বউ বাপের বাড়ি যেতে না যেতে ছেলেটার মাথা খারাপ হয়ে গেল নাকি? তিনি কাছে এসে প্রশ্ন করলেন, মাথা কি গেছে? গিয়েছিল মা, ফিরে এসেছে। সোজা সাপটা কথার ভুলভাল উত্তর শুনে চটে গেলেন শিরিন বেগম। মারতে হাত এগোতে আবারও থেমে যান। আজ না হয় মারধর থাকুক, ছেলেটার জন্মদিন। ছাদে কেক কি করছে? আর রাতের কেক এখন বাড়িতে এনে কি করবি? আম্মা তুমিও না, আমি মজা করছিলাম। সারা রাত ছাদে পড়ে থাকা কেক আমি এখন কেন আনবো? সেসব জিনভূত খেয়ে সাবার করেছে এতক্ষণে। শিরিন বেগম কোমরে হাত রেখে প্রশ্ন করলেন, কেকটা ছাদে গেল কি করে? তোমার গুণধর বৌমার কাজ এটা। আমি বউকে এনেছি, কেক ফেলে এসেছি, ভালো করেছি না বলো? নাফি ফিরে এসেছে? আগ্রহী সুরে জানতে চাইলেন শিরিন বেগম। না এসে যাবে কোথায়?
শিরিন বেগম মনে মনে ভীষণ খুশি হলেন, কিন্তু সেটি মুখে প্রকাশ করেননি। প্রেসার কুকারের সিটি বাজতেই হুঁশ ফিরল তার। আরিফকে এড়িয়ে রান্নাঘরের দিকে এগোলেন। আজ সবকিছু আরিফের মন মতোই হবে। সকালের নাস্তায় নেহারি তৈরি করেছেন। আরিফের ভীষণ প্রিয়। আরিফ বসার ঘর থেকে চিৎকার করে বলল, কিছু লাগবে? আমি বাইরে যাচ্ছি। চিৎকার শুনে কানটা ঝাঁঝা করে উঠল শিরিন বেগমের। সাথে ঘিরে অর্ধ ঘুমে নাফিও বিরক্ত। শিরিন বেগম বললেন, একটা স্কেচ টেপ আনিস। কেন? তোর মুখে লাগাবো। মা! ডাকটি কর্ণগোচর হতে ফিরে তাকালেন শিরিন বেগম। চুলোর তাপে ঘেমে নেমে একাকার সে। নাফিয়া দাঁড়িয়ে আছে উদাস মুখে। লম্বা হাসলেন তিনি। নিজের কাছে ডেকে চিবুকে হাত রেখে বললেন, এসেছ? নাফিয়ার হাতে পানির গ্লাস শিরিন বেগমের দিকে এগিয়ে দিয়ে বলল, সরি মা। ওমা কেন? আমি কাউকে না বলে বেয়াদবের মতো চলে গিয়েছিলাম। শিরিন বেগমের পানির প্রয়োজন ছিল। পানি পান করে নাফিয়ার দিকে তাকে বললেন, অঙ্গ হারানোর বেদনার চেয়ে আপনজনের দূরত্ব বেশি কষ্টদায়ক, সেটি কি বুঝতে পেরেছ? নাফিয়া মাথা নত করে জবাব দিল, জি। তাতেই চলবে। আমি খুশি তুমি সঠিক সময় ফিরে এসেছ। আমি সবসময় শুনেছি শাশুড়িরা বউদের পছন্দ করে না। আপনি ব্যতিক্রম কেন? হেসে ফেললেন শিরিন বেগম। খুন্তি নাড়াতে নাড়াতে বললেন, খারাপ এক ঝটকায় হওয়া যায়, ভালো হতে অনেক ঝড়ঝাপটা পোহাতে হয়। সহজে কেউ গ্রহণ করতে পারে না, যেমন তুমি পারছো না। আমি পারছি তো মা। তাহলে এসব কথা বলবে না আর কখনো। আমি দাজ্জাল শাশুড়ি নই। নাফিয়া কিছু বলল না, তবে মনে উসখুস ভাবটা রয়ে গেল। কিছুতে কাটছে না। নাফিয়ার মনে হাজারখানেক প্রশ্ন। শিরিন বেগম কি অনিচ্ছায় তাকে সহ্য করছেন? মেনে নেওয়ার ক্ষমতা এত দৃঢ় কেন তার? নাফি, তোমার নেহারি পছন্দ? জি। ভালোই হলো। আরিফের জন্য করেছি। আজ ছেলেটার জন্মদিন, তুমিও খাবে, চলো আমি সার্ভ করি। শিরিন দুহাত তুলে নাবোধক ইঙ্গিত করে বললেন, একদমই না, তোমার হাতে চাপ দেওয়া ঠিক হবে না। যতদিন না সুস্থ হচ্ছ আরাম করে নাও। আবারও বলছি, সংসারের হাল কিন্তু তোমারই ধরতে হবে। আতর সাহেবের সাথে সকাল সকাল নতুন মেহমান এসে হাজির হয়েছে। আরিফের ফুপু রত্না। বিয়েতে আসার সুযোগ হয়নি অসুস্থতাজনিত কারণে। তাছাড়া তাড়াহুড়ো করে বিয়ে হওয়াতে তেমন কেউ আসেনি। সকলে ঢাকার বাইরে থাকেন। ফুপুকে দেখে আরিফ জড়িয়ে ধরল। কুশল বিনিময় করলেন শিরিন বেগম। নাফিকে ডেকে বললেন, উনি হচ্ছে আমার একমাত্র ফুপু শাশুড়ি। নাফিয়া তার দিকে চেয়ে বলল, আসসালামু আলাইকুম। রত্না সালামের উত্তরটা নিল কিছুটা অদ্ভুত ভঙ্গিতে। চোখ তার নাফির হাতের দিকে। ব্যান্ডেজ করা হাত দেখে বোঝা যাচ্ছে বড় কোনো অপারেশন হয়েছে। তিনি প্রশ্ন করলেন, তোমার হাতে কি হয়েছে? নাফিয়া কিছুটা হক চুকিয়ে যায়। তার পরিবর্তে আরিফ জবাব দিল, সেটা কিছু না ফুপু, সামান্য একটা অপারেশন। দেখে তো মনে হচ্ছে না। আরিফ হেসে বলল, আমার জন্য সামান্যই ফুপু। তুমি ফ্রেশ হয়ে এসো, নাস্তা করবে। তোমার ভাবি আজ নেহারি রান্না করেছে। রত্না নাফিয়ার দিকে এক পলক চেয়েই চলে গেলেন। নাফিয়ার বুঝতে পারল বিষয়টি। নিশ্চয়ই তার মনে হাজারখানেক প্রশ্ন থাকতেই পারে। স্বাভাবিকভাবে নিতে চায় নাফিয়া। আজকাল তার সাথে ঘটা সবকিছুই স্বাভাবিকভাবে নেওয়ার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। হুট করে আরিফের চোখে চোখ পড়ে। সে চেয়ে আছে, চোখ দিয়ে আশ্বস্ত করতে চাইছে, কিন্তু তার বদলে বিগত রাতের কথা মনে পড়তেই অস্থিরতা এসে গ্রাস করল তাকে। ডানে বামে না সে তড়িৎ গতিতে আরিফকে এড়িয়ে রান্নাঘরে চলে গেল। পেছনে বোকা বনে চেয়ে রইল আরিফ। খেতে আয় ডাকতি শুনেই আরিফ দ্রুত গতিতে চেয়ারে এসে বসল। নাফিয়া ঠিক তার পাশেই দাঁড়িয়ে। আড়ালে বাম হাতটা ধরে টেনে নিজের পাশে বসালো। ভরকে ওঠে নাফিয়া। এদিক সেদিক চেয়ে দেখলো কেউ আছে কিনা। এমন আচরণ করছে কেন? কানের কাছে ফিসফিসানি শুনে আরেক দফা চমকায় নাফিয়া। তার হাতটি টেবিলের আড়ালে এখনও আরিফের দখলে। নাফিয়া রাগান্বিত স্বরে বলে উঠল, বাবা মা আছেন এখানে, ফুপু এসেছেন, আর এই সময় আপনার হাত ধরে টানাটানি না করলেই না। আমার বউয়ের হাত আমি ধরেছি, কিন্তু এখানে কেন? এখানে ভদ্রতার খাতিরে শুধু হাত ধরলাম। ঘরে আসতো বউটাকে জড়িয়ে রাখবো। আর ভদ্রতার বাণী ছুটতে হবে না। আপনি কত ভদ্র আমার জানা আছে। আরিফ কিছু বলতে যাবে, তখনই রত্না এসে হাজির হলেন। শিরিন বেগম খাবারের প্লেট এগিয়ে দিচ্ছেন আতর সাহেব ও রত্নার দিকে। অন্যদিকে হাত আটকে বসে আছে নাফিয়া। হাঁসফাঁস করছে ছাড়া পেতে। রত্না নিজের চেয়ার টেনে বসতে বসতে বলেন, শাশুড়ি কাজ করছে আর বউ দেখি টেবিলে বসে।
হাসির ছলে অপমানজনক লাগলো কথাটি, কিন্তু নাফিয়া নিশ্চুপ। আরিফ পরিস্থিতি স্বাভাবিক করতে বলল, বয়স হচ্ছে আর তুমি অন্ধ হয়ে যাচ্ছ ফুপু। আমার বউ টেবিলে না চেয়ারে বসে আছে। জবাবটি মনমতো হয়নি। আরিফ নাফিয়ার হাত আলতো চাপ দিল, যেন বোঝাতে চাইল এসবে কান্না দিতে। নাফিয়া ঠিক তাই করল। শিরিন বেগম নেহারি সর্বপ্রথম নাফিয়ার পাতে তুলে দিতে বললেন, খাও। রত্না এই দৃশ্য দেখে বলেন, বড় পিস সবসময় পুরুষদের হক, তারা এবারের কর্তা। রত্না বরাবরই বেশি কথা বলে, সরাসরি মুখের ওপর কথা বলে ফেলে। সামনের মানুষ কষ্ট পাবে কি না সে বিষয়ে তোয়াক্কা না করা, সেটা তার আগেরকার স্বভাব। আতর সাহেব বললেন, এবারই সবার ছোট নাফিয়া, তাই সবার আগে তার অধিকার। আরি বিস্মিত হাসলো, কিন্তু নাফিয়া বলল, আমি খাবো না মা, আপনি ওনাকে দিন। শিরিন বেগম ঠাট্টা সুরে বললেন, ও খেতে শুরু করলে থামবে না, তুমি ভালো করে জানো ওর স্বভাব, পরে কিন্তু ভাগে পাবে না। না মা, ওনাকে দিন। রত্না বলে উঠলেন, আজকাল তো মেয়েরা নিজেদের অধিকার বুঝে নেয়, তোমাকে সেদে সেদে দিচ্ছে আর তুমি নিচ্ছ না। আমার কথায় কষ্ট পেয়েছে বুঝি। নাফিয়া মৃদু হেসে বলল, জি না ফুপু, আমি মন থেকে চাই আমার আগে আমার স্বামী ভালো খাবারটা গ্রহণ করুক। এতে কষ্ট পাওয়ার কোনো কারণই দেখছি না, বরং তাদের উপার্জনের মাধ্যমেই আমাদের মৌলিক চাহিদাগুলো মেটে। এই পরিশ্রমের বিনিময়ে সব সেরা জিনিস তার প্রাপ্য। আমি নিজের ভাগের অংশটুকু তার পাতে তুলে দিতে দ্বিধাবোধ করব না। আমরা কেউ কারো প্রতিযোগী নেই, একে অপরের পরিপূরক। সে চাইবে আমার সমস্ত প্রয়োজন মেটাতে, আমি চাইব তার যত্নে যেন কোনো কমতি না আসে। কখনো যদি এমন হয় আমরা উভয়ই একে অপরকে সেরা জিনিসটা দিতে চাইছি, তখন দ্বন্দ্বে লিপ্ত না হয়ে বরং ভাগাভাগি করে নেব। আমার বাবা মাও ঠিক তাই করেন। তাদের দেখেই শিখেছি স্বামী স্ত্রীর সম্পর্কে কেউ উঁচু নিচু কেউ না, দুজনেই সমান। কাঠফাটা রৌদ্রোজ্জ্বল দুপুরে আরিফ ঘেমে নেমে একাকার। সূর্যটা যেন ইচ্ছেকৃত তার মাথার উপরে এসে কষ্ট দিচ্ছে তাকে। কোনো গাছ নেই সেখানে যে গাছের ছায়া দাঁড়িয়ে স্বস্তির নিঃশ্বাস নেওয়া যাবে। ঠান্ডা পানির বোতলটাও তাপে গরম হয়ে গেছে। কোনো রকম 2 ঢোক গিলল আরিফ। বিগত 4 ঘন্টা যাবত নাফিয়ার ক্যাম্পাসের সামনে অপেক্ষা আরিফ। পরীক্ষা চলছে নাফিয়ার, বিয়ে অপারেশনের পর পড়ালেখায় গোল্লায় যাচ্ছিল প্রায়। আরিফ ধরে বেঁধে তাকে লাইনে এনেছে, নয়তো তার প্রিয়তমার উদ্দেশ্য ছিল পড়ালেখা ছেড়ে দিয়ে গৃহিণী হওয়ার। 4 ঘন্টা 10 মিনিট পর প্রিয় রমণীর দেখা মিলল শত শত নারীর ভিড়ে। এই মুখটা আকর্ষণ করলো বেশি। বিরক্ত মুখটা চোখ প্রশান্তিতে গ্রহণ করে হেসে ফেলে ঠোঁট। নাফিয়া এগিয়ে আসে, বাম হাতে থাকা ফাইলটা আরিফের হাতে এক প্রকার ছুরি দিয়ে কোমরে হাত রেখে বলল, জানেন কত কষ্ট হয়েছে আমার, এত এত লেখা তা বাম হাতে। এর চেয়ে ভালো পড়ালেখা ছেড়ে দিয়ে আপনার জন্য মজার মজার রান্না করতাম। আরিফের প্রিয় কাজ নাফিয়ার চুল এলোমেলো করে দেওয়া। এবারও সেটি করলো। ক্লান্ত ঘামে ভেজা দেহ তুলে নাফিয়ার চুলগুলো এলোমেলো করে দেয়। হাতে থাকা পানির বোতল এগিয়ে বলল, মজার মজার রান্না অবশ্যই করবেন ম্যাডাম, কিন্তু সেটা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে করব না। জেদি গলায় বলল নাফিয়া, আপনি করবেন, আপনার ঘাড়ও করবে। আপনি নিজের ঘাড়কে দিয়ে করিয়ে নিন, আমার ঘাড় একবার গ্র্যাজুয়েশন করেছে। নাফিয়া এগিয়ে এলো, মেয়েটা স্বভাবই লজ্জা কম। আরিফের কাছাকাছি দাঁড়িয়ে শার্টটা হাতের মুঠোয় নিয়েছে, আদরে ভঙ্গিতে বলল, আমি ছোটবেলা থেকে মায়ের ওড়না পেঁচিয়ে শাড়ি পরতাম, বউ সেজে ঘুরে বেড়াতাম, রান্নার অভিনয় করতাম কোমরে আঁচল গুজে। পড়ালেখার প্রতি আমার তখন ইন্টারেস্ট ছিল না। আমি গৃহিণী হয়ে পুরো ঘর সামলাতে চাই, আপনার সেবা করতে চাই। দিবেন না স্বামীর সেবা করতে? ঢং দেখে ভীষণ হাসি পাচ্ছে আরিফের, কিন্তু হাসলেই নাফিয়া চেপে ধরবে, কথা মানিয়ে ছাড়বে। আরিফ নাফিয়ার মাথায় হালকা গাট্টা মেরে বলল, জি না, অত সেবা করা লাগবে না, আপনি আগে লেখাপড়া শেষ করেন। খেপে গেল নাফিয়া, লোকটা কি বুঝে না পড়ালেখা তাকে দিয়ে হবে না। মুখটা ছোট্ট করে অন্যদিকে ফিরে রইল। আরিফ পানির বোতল থেকে সামান্য পানি হাতে নেয়, সেটি নাফিয়ার মাথায় আচমকা ঢেলে দিল। পরিমাণ সামান্য হলেও পুরোপুরি ভিজেনি। নাফিয়া চেঁচি বলল, এটা কি করলেন? মাথা গরম, বউয়ের মাথায় ঠান্ডা করলাম। নাফিয়া কিছু বলতে যাচ্ছিল, তার আগে থেমে গেল। চোখ গেল আরিফের শার্টের দিকে। ঘেমে গায়ের সাথে লেপ্টে আছে শার্টনা, চুলদারির নাজেহাল অবস্থা, সেগুলো লেপ্টে আছে কপাল ওর মুখে। রাগটুকু মায়ায় রূপান্তরিত হলো, তবু রাগের ছাপ গেল না মুখ থেকে। বলল, কি অবস্থা করেছেন নিজের? কে বলেছিল এতক্ষণ বসে থাকতে?
কয়েকজন এসে বলে গেছে, আরিফ তোর অপেক্ষা করা উচিত। তারা কারা? আরিফ পকেট থেকে রুমাল বের করে দিয়ে নাফিয়ার কপালের ঘাম মুছে দিতে দিতে বলল, তারা হলো বউয়ের প্রতি প্রেম, ভালোবাসা, মোহ, মায়া, আকর্ষণ। কি অদ্ভুত কথাবার্তা! আমি মানুষটাই অদ্ভুত। জীবনে প্রথমবার সত্য বলেছেন। বাইকের এক কোণে রাখা 4টে গোলাপ, লাল, সাদা, হলুদ আর হালকা গোলাপি, এগিয়ে দিল প্রিয়তমার হাতে, বলল, আমার গোলাপের জন্য 4 রঙের গোলাপ। নাফিয়া হাসি মুখে গ্রহণ করলো, ঘ্রাণ শুকে বলল, কিছুদিন আগে না দোলন চাপা ছিলাম? মৌসুমের পরিবর্তনে ভালোবাসার রং বদলে যায়, কিন্তু শেষ হয় না। নতুন নতুন রঙে নিজেকে উজ্জীবিত করে, নতুন অনুভূতির জন্ম দেয়। এখন কি রঙের মৌসুম চলে জনাব? আরিফ চোখ দিয়ে ইশারা করলো নাফিয়ার হাতে থাকা গোলাপগুলোর দিকে। ইশারা খুবই সহজ, তারপরও স্পষ্ট করতে আরিফ বলল, আপনার হাতে যে রঙের গোলাপ, সে রঙের মৌসুম চলছে। নাফিয়ার কাউন্সিলিং চলছে বিগত 3 মাস যাবত। সেখানে যেত নারাজ মেয়েটি, তার মতে সে ঠিক আছে, সুস্থ আছে, কিন্তু ডাক্তারের মতে তার এই মুহূর্তে প্রয়োজন মানসিক সাপোর্ট। তার মস্তিষ্কে চাইল্ডহুড ট্রমা কিছু অংশে রয়ে গেছে। পরপর 2বার বিশাল ধাক্কা খাওয়ার পর নিজের দুশ্চিন্তাগুলোকে ভুলে থাকার চেষ্টা করছে সে। যখনই মাথায় অকেজো হাত আর অপারেশনের কথা আসে, তখনই দূরে ঠেলে দেয় সে, হারিয়ে আপন মানুষগুলোর আড়ালে। আপনার মতে আমি পাগল? হ্যাঁ, দুষ্টুমি সুরে বলল আরিফ। বাইকে বসে আরিফের পিঠে খামচি দিয়ে নাফিয়া বলে, আমি মানসিকভাবে সুস্থ, তাহলে কাউন্সিলিংয়ের কি দরকার? হুট করে বাইক একপাশে নেয় আরিফ, বাইকের গতি মধ্যম করে বলে, সমস্যা থেকে দূরে পালানো আর মেনে নেওয়ার মধ্যে তফাৎ আছে নাফি। তুমি মেনে নিতে চাইছো না, দূরে পালাতে চাইছো। মেনে নিচ্ছি তো। তুমি পাগল নও, তার মধ্যে এক মানসিক অস্থিরতা আছে। আমি চাইছি তোমাকে সেখান থেকে বের করে আনতে। আপনি একটা ডমিনেটিং হাজব্যান্ড জানেন, আমাকে জোর জবরদস্তি পড়ালেখা করাচ্ছেন, সাথে কাউন্সিলিং। আমি আমার বাচ্চাদের শেখাবো তোমাদের বাবা একজন বাজে লোক। রাস্তার কোণ ঘেঁষেই চলছিল বাইকটি, আকস্মিক থেমে গেল। আরিফ হেলমেট খুলে পেছনে তাকালো, বলল, বাচ্চাদের? হ্যাঁ তো, তুমি বাচ্চা কাচ্চারা প্ল্যান করেছো? তো করবো না? আমরা দুজন একা থাকবো নাকি? আমি আমার ঘর ভর্তি বাচ্চা কাচ্চা চাই। তোমার এই কথা বলতে একদমই লজ্জা লাগছে না? না। কাট জবাব দিল নাফিয়া, তবে মুখখানা ঘুরিয়ে ফেলেছে অন্যদিকে। নিজের কথায় নিজে ফেঁসে যায় মাঝে মধ্যে। এবার আরিফ লজ্জা দিবে। আরিফ হেসে পুনরায় মাথায় হেলমেট পরে বলল, একা একা বাচ্চার স্বপ্ন দেখছেন, অথচ বাচ্চার বাবাকে জানানোর প্রয়োজন বোধ করেননি? আপনাকে বলা না বলা একই কথা। আমার অংশীদারিত্ব ছাড়া আপনার বাচ্চারা আসবে কি করে? নাফিয়া ভালো মতোই জানতো এমন কিছু হবে। এবার আরিফ নয়, নিজের প্রতি রাগ হচ্ছে, নিজেকে ঠটকাটা মনে হলো। নাফিয়ার কোনো জবাব দিল না। আরিফ বাইক স্টার্ট করে বলল, বলো, আমাকে ছাড়া সম্ভব? নাফিয়া ধমকে সুরে জবাব দেয়, চুপচাপ বাইক চালান, বেশি কথা বলবেন না। বাইকটা বাড়ির সামনে আসতেই দেখা মিলল সাদিপের। ভাবভঙ্গি সম্পূর্ণ আসামির মতো। তার ঠিক সামনে দাঁড়িয়ে আছে নোহা, চোখ দিয়ে বোকাশোকা ছেলেটাকে শাসাচ্ছে। আরিফ নাফিয়া দৃশ্য দেখে এগিয়ে গেল। আরিফ সরাসরি সাদিপের মাথায় চাপড় মেরে প্রশ্ন ছুড়ল, কি করেছিস? চেহারার মধ্যে একটা চোর ভাব। বিরক্তির সহিত তাকালো সাদিপ, কিন্তু একটি শব্দ উচ্চারণ করল না। এমনিতে বলির পাঠা সে, কাটা ঘায়ে নুনের ছিটা দিতে জোহান হাজির। এমন থমথমে পরিবেশ দেখে কিছু প্রশ্ন করতে যাবে, ঠিক তখনই নোহা বলল, এই বাচ্চাল ছেলে, মুখ দিয়ে কথা বের করবি না, চুপচাপ দাঁড়া, তোর ভাইয়ের প্রেমের ভূত ঝাড়ছি আমি। জোহান থামল না, বরং বলে বসল, আপনি কি ওঝা? আরিফ জোহানের গলা পেঁচিয়ে ধরে বলল, চুপচাপ সিনেমা দেখ, এত প্রশ্ন করিস কেন? সেখানে নীরব দর্শক নাফিয়া। মনে শঙ্কা, নোহা আপু জেনে গেল না তো? নাফিয়াই তার ননদের সাথে সাদিপের পরিচয় করিয়েছে মাসখানেক আগে। ঢোক গেলে নাফিয়া। নোহা বলল, এখনও গ্রাজুয়েশন কমপ্লিট করিসনি? এখনই মনে প্রেমের দোলা, এক থাপ্পড়ে নামাবো প্রেমের ভূত। সাদিপ মুখ খুলল, আপু আমি সত্যি ওকে ভালোবাসি। আরও রাগ হলো। নোহা বলল, নিজের পায়ে দাঁড়া আগে, ততদিন অবধি কোনো কথা নেই। তোমরা অপেক্ষা করবে ততদিন? তাহলে আমি হার্ডওয়ার্ক করব, নিজের পায়ে দাঁড়াবো, এসে ডিল করি।
ডিল করার জন্য হাত এগোতে থাপ্পড় উপহার দিল। গালে হাত রেখে নোহার দিকে চেয়ে আছে সাদিব। নোহা বলল, 1 বছর সময় দিলাম, পড়ালেখার পাশাপাশি জব করতে হবে, নিজেকে প্রমাণ করতে হবে। তোকে ছোটবেলা থেকে চিনি বিধায় সুযোগ দিচ্ছি, না হয় এখনই ঝাঁটা পেটা করতাম, যা ভাগ। সিদ্দিক সাহেব হাজির হলেন তাদের মধ্যে। আজ নাফিয়ার পরীক্ষা শেষ। মেয়েকে নিতে আরিফদের বাড়ির দিকে এগাচ্ছিলেন। থামলেন তাদের বাহিরে দেখেই। এগিয়ে এসে বললেন, ভালোই হলো এখানে দেখা হয়ে গেল, তোমাদের বাড়িতে যাচ্ছিলাম। আসসালামু আলাইকুম বাবা। আরিফ সিদ্দিক সাহেবকে সালাম জানালো হাসি মুখেই। সিদ্দিক সাহেব বললেন, আমি আমার মেয়েকে নিয়ে যাচ্ছি কিছুদিনের জন্য আমার কাছে, পরীক্ষা শেষ, কিছুদিন বাবার কাছে থাকুক না হয়। আরিফের মুখের রোশনি ধপ করেই নিভে গেল যেন। পরীক্ষার কারণে নাফিয়াকে নিজের কাছ থেকে দূরে রেখেছে, শাসনে রেখেছে। আজই ভেবেছিল বউকে আদর যত্নে কাছে টেনে নিবে, সে সুযোগটা এইমাত্র হাতছাড়া হয়ে গেল যেন। মা এসো, তুমি এসো আরিফের সাথে। নাফিয়া সরাসরি গিয়ে সিদ্দিক সাহেবের পাশে দাঁড়িয়েছে। আরিফ বিরস মুখে বলে, আসবো বাবা, কিন্তু এখন না। ঠিক আছে, তাহলে আমি নাফিকে নিয়ে যাচ্ছি, তোমার যখন ইচ্ছে চলে আসবে। আরিফ মাথা দোলালো মধ্যম গতিতে। নাফিয়ার দিকে তাকাতে মুখ আরও বেজার হয়ে গেল। ভীষণ খুশি সে। ঢ্যাং ঢ্যাং করে বাবার সাথে হাঁটা দিয়েছে। যাওয়ার পথে পিছু ফিরল। আরিফের মুখ ভেংসি কেটে আবার সামনের দিকে সে হাঁটা শুরু করলো। ঘরের ভেতর প্রবেশ করতে জমিলা বেগমের মুখোমুখি হয় নাফিয়া। মহিলাটি আজকাল অদ্ভুত রকমের নীরব। আগে নাফিয়াকে দেখলে কটু কথা শোনাতে পিছপা হতো না, আর এখন যথাসম্ভব এড়িয়ে যায়, মুখ গোমরা করে রাখে। দাদি, তোর লগে কথা কইতে চাই না আমি। এই পরিবারের নিজের বসে আইনে রাখছস, যে কোনো সময় আমারে ঘর ছাড়া করবি। নাফিয়া বুঝলো বিষয়টি। সে আর নাফিয়ার সাথে কোনো প্রকার দ্বন্দ্বে লিপ্ত হতে চান না। মনের মাঝে হয়তো বুড়ো বয়সে ঘর ছাড়া হওয়ার ভয় জেগেছে। নাফিয়া শান্ত স্বরে বলে উঠল, আপনাকে কেউ ঘর ছাড়া করবে না দাদি, আপনি এই বাড়ির বুজুর্গ, আপনার অধিকার সবচেয়ে বেশি। তুমুল বৃষ্টি নেমেছে শহর জুড়ে, যেন আকাশের ধৈর্যের বাঁধ ভেঙে সবটুকু ঢেলে দিচ্ছে জমিনে। আকাশ চিরে বিদ্যুতের সরু ঝলকানি অম্বরের ক্রোধের প্রকাশ ঘটাচ্ছে বারবার। এদিকে জমিনের মানুষজন ছোটাছুটি করতে লাগলো আশ্রয় খুঁজে পেতে। কেউ স্বেচ্ছায় ভিজছে, আবার কেউ বাধ্য হয়ে। ভিজে একাকার শরীরে ত্যক্ত বিরক্ত মুখে ঘরে ফিরল আরিফ। অফিসের জরুরি ফাইলগুলো এই বৃষ্টি হাতে অক্ষত আছে কিনা কে জানে। বাবা মা কেউ বাসায় নেই, নাফিও নয়। অগত্যা পকেট থেকে বাড়তি চাবিটা বের করে দরজা খুলল। ভেতরে ঢুকতেই চোখের সামনে ভেসে ওঠে আধার। আলোহীন ঘরে হঠাৎই মস্তিষ্কে আঘাত হানল এক অচেনা অথচ অদ্ভুত মিষ্টি ঘ্রাণ। নিজে বিড়বিড় করল ঘ্রাণ। ঠিক সেই সময় বজ্রের আওয়াজের সাথে তাল মিলিয়ে অপেরা মিউজিক বেজে ওঠে। আরিফের চোখজোড়া সঙ্গে সঙ্গে কপালে উঠল। ঘর থেকে আসছে এই আওয়াজ। আরিফ হন্তদন্ত হয়ে এগোলো। কোত্থেকে আসছে সে আওয়াজ জানতে। অপেরা মিউজিক তৎক্ষণাৎ বন্ধ হয়ে যায়। আরিফের কদম জোড়া থামল। এবার মিউজিকের পরিবর্তে ভাসল নূপুরের ধ্বনি। না চাইতো আরিফের মনে ভয় কাজ করতে শুরু করে। হাতের লাইট অন করতে চাইল, বারবার সুইচ চেপেও কোনো বাতি জ্বলল না ঘরে। নূপুরের আওয়াজ ততক্ষণে থেমে গেছে। আরিফ ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালানোর চেষ্টা করলো ভেজা হাতে। আকস্মিক সাপেকশন শুরু হয়েছে অন্ধকারে। তার মাঝে এই ঘ্রাণ। পাশে রান্নাঘর। আরিফ সেখানে এগিয়ে গেল। মোম খুঁজতে লাগলো। এগুলো আর কই। কট করে আওয়াজ ভেসে উঠল তার রুম থেকে, যেন কোনো কাঁচের জিনিস জমিনে পড়েছে। এবার আর থামল না। দ্রুত পায়ে ঘরের দিকে গিয়ে যাওয়ার সাথে চিৎকার করে পেছনে হেলে পড়ে আরিফ। জমিনে পড়ে যেতে নিচ্ছিল। ড্রেসিং টেবিলের আয়নায় হাত আটকে নিজেকে সামলায়। ফোনটা জমিনে পড়ে গেছে। সামনেই সাদা শাড়ি পরে চুলগুলো সামনে এনে ভূত সেজে দাঁড়িয়ে আছে এক নারী। আরিফ বুকে হাত রেখে ভারত দৃষ্টিতে চেয়ে আছে। সাদা শাড়ি পরিহিত নারীটি এগিয়ে এলো। আরিফের শার্টের কলারে হাত রেখে অদ্ভুত ভঙ্গিতে বলল, কি খবর মিস্টার আরিফ? ইন্তিশার, অল গুড? আরিফ কম্পিত কণ্ঠে বলে, নাফি। সামনের মানুষটি খেপে গেল। হাত মুখ ভর্তি সাদা আস্তরণ। আরিফের কলার চেপে বলল, নাফি আবার কে? 150 বছর যাবত এখানে আমার আত্মা ঘুরঘুর করছে। তোমরা আমার আস্তানায় বাড়ি করেছ, যাক ক্ষমা করলাম।
এখন তোমাকে আমার ভালো লেগেছে, চলো বিয়ে করব। নাফিটা বিবাদ। আরিফের অজ্ঞান হওয়ার উপক্রম। ফোন জমিনে পড়ে আদমরা অবস্থা, লাইট জ্বলছে নিভছে। সামনের মানুষটির কণ্ঠ ভারী অদ্ভুত, গলা দিয়ে কোনো কথা বেরোলো না। আশেপাশের পরিবেশ ভীষণ ভুতুরে। চুপ! ধমকে ওঠে ভারী আওয়াজে, এসে গলা পেঁচিয়ে ধরল এক হাতে, বুকে মাথা রেখে বলল, চলো পালিয়ে যাই। তোমাকে মানুষদের দুনিয়াতে মানাচ্ছে না। তোমার মতো সুদর্শন পুরুষকে ভূত সমাজে মানাবে। কণ্ঠ স্বাভাবিক এবার। আরিফের মস্তিষ্ক জ্বলে উঠল, বুকের ধরফরানি কমে আসে। তাকে সায় দিয়ে ইলেকট্রিসিটিও ফিরে এসেছে। পুরো ঘরে আলো জ্বলে উঠল। আরিফ মুখ নামায় ব্যাপারটা সম্পূর্ণ বুঝতে পেরে চেঁচিয়ে উঠল, নাফির বাচ্চা! দুহাতে বাহু চেপে নাফিকে বুক থেকে আলাদা করলো। মুখের দিকে তাকাতে চক্ষু চড়ক গাছ। মুখে মাখা এক সাদা পাউডার, হাতটাও বাদ রাখেনি। সাদা শাড়ি পরে মুখের সামনে চুল এনে এলোমেলো করে রেখেছে। আরিফের চোখে চোখ পড়তে অট্ট হাসিতে ফেটে পড়ল নাফিয়া। হাসতে হাসতে পেছনে হেলে যায়। কেমন দেখাচ্ছে আমাকে, সুন্দর না? তুলে একটা আছাড় দেবো বেয়াদব মেয়ে! ঘর কাঁপিয়ে ধমক দিল আরিফ। তাকে তিল পরিমাণও ভয়ে পেতে দেখা গেল নাফিয়ার মধ্যে। সে এসে যাচ্ছে, ভুতুরে মুখে ভেংসি কেটে বলল, ভিতুর ডিম! রেগে আছে আরিফ। এতদিন বাপের বাড়ি গিয়ে পড়েছিল, স্বামীর কোনো খোঁজখবর অবধি নেয়নি, আর আজ এই কাণ্ড ঘটালো। আরিফ মুখ খুঁচকে এগিয়ে গেল, পরনে ভেজা শার্ট খুলতে লাগলো অন্য পাশে ঘুরে। আপনি বললেন না আমাকে কেমন লাগছে? রাক্ষসীর মতো লাগছে, রুষ্ট গলায় জবাব দিল আরিফ। আমাকে রাক্ষসীর মতো লাগবেই। ভালো লাগবে তো অফিসে সুন্দরী কলিগ দেন। ভালো টলো বাসেন না তো? না হয় ভূতনি লোকেও সুন্দর লাগতো আমাকে। আরিফ পাত্তা দিল না, শার্ট খুলে ছুঁড়ে ফেলো জমিনে। নাফিয়া তার সামনে এসে দাঁড়ায়, আঙুল দিয়ে ফ্লোরে পড়ে থাকা শার্ট দেখিয়ে বলল, এটা আপনি উঠাবেন? উঠিয়ে বিনে রাখবেন? এটা এখানেই পড়ে থাকবে। আমি বলেছি এটা বিনে যাবে। আরিফ আবারও কোনো তক্কা না করে ডয়ার থেকে কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। নাফিয়া তার পিছনে ওয়াশরুমের বাতি নিভিয়ে দরজা আটকে দিয়ে বলল, বউয়ের সামনে বাড়াবাড়ি করবেন না বলে দিচ্ছি। ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে আরিফের। রাশভারী কণ্ঠে বলে ওঠে, লাইট জ্বালাও। আগে বলুন কথা শুনবেন কি না? আপাতত কোনো উপায় নেই, মিথ্যে বলে হলেও কাজ উদ্ধার করতে হবে। তাই বলল, শুনবো। এই তো, গুড বয়। বাহির থেকে বিশ্রী হাসির আওয়াজ ভাসছে। ওয়াশরুমের লাইট জ্বলে উঠেছে। বাহির থেকে সিটকিনি খোলার আওয়াজও পাওয়া গেল। আরিফ শাওয়ার ছাড়িয়ে বিড়বিড় করল, হ্যারে বজ্জাত একটা মেয়ে বিয়ে করেছি। গোসল সেরে বেরিয়ে দেখল নাফিকে বিছানায় পা দুলিয়ে তখন হেসে যাচ্ছে। দেখে পিত্তি জ্বলে আসছে আরিফের। চোয়াল শক্ত করে এগিয়ে গেল নাফিয়ার দিকে, বাহু টেনে দাঁড় করিয়ে দিল। দু হাতে কোমর পেঁচিয়ে কাছে টেনে নিল। উচ্চতার তারতম্য দেখা দিল। আরিফ শক্তি প্রয়োগ করে তাকে কিছুটা উঁচুতে তুলে নিয়ে বলল, খুব হাসি পাচ্ছে তাই না? আরিফের মুখভঙ্গি বদলে গেছে। আরিফের সিক্ত মুখখানা বেজায় আকৃষ্ট করল। চুলগুলো কপালে পুরোপুরি লেপ্টে আছে। দাড়িগুলো সম্পূর্ণ নেতিয়ে আপনা আপনি মুখ ফুটে বলে উঠল, আপনাকে দারুণ লাগছে। আরিফ না চাইতেও ম্লান হেসে ওঠে। ভেজা গাল এগিয়ে নাফিয়ার পাউডার মাখা গালে ঘষে দিল আলতো করে। সদ্য গোসল করার ফলে হাতটাও ভেজা। এক হাত তুলে মুখটা ভালোভাবে মুছে দিয়ে বলল, এবার আপনাকেও দারুণ লাগছে, স্পেশালি শাড়িতে, ঠিক যেমন আপনাকে স্বপ্নে দেখেছি। গভীর নেত্রদয় আকস্মিক ঝঙ্কার তুলে চোখ নত করে হাসল নাফিয়া। আরিফ বলল, আজ থেকে বাবার বাড়ি যাওয়া বন্ধ, গেলেও রাতে থাকতে পারবে না। এটা তো অন্যায়। এত শত কথা বুঝি না, তোমার থেকে দূরে থাকা আমার পক্ষে অসম্ভব। আমার পক্ষে বুঝি সম্ভব। তাহলে এক সপ্তাহ যাবত বাবার বাড়ি গিয়ে পড়েছিলে কেন? আপনাকে সাহায্য করার জন্য। আরিফের মুখাবয়ব পরিবর্তন হলো। আরও শক্ত করে পেঁচিয়ে ধরল নাফিয়াকে নিজের সাথে। দৃষ্টি এতটাই প্রখর যে তাকানোই গেল না তার চোখের দিকে। নেশাতুর চোখ জোড়া এক গ্রাস করতে শুরু করে এক্ষুনি। নিজেকে সামলানোর পথ সব হারাবে। কোমরে হিমশীতল হাতের বিচরণ আড়ষ্ট করছে নাফিয়াকে। কেঁপে উঠতে লাগলো নরম দেহটি বারে বারে। এবার আমি শাস্তা করি। ঘাড়ে শীতল স্পর্শ অনুভব করে নাফিয়া। গলা দিয়ে বিপরীতে কোনো শব্দ বেরোল না। বরফের ন্যায় জমে রইল প্রিয় মানুষের আচ্ছাদনে। আরিফ বলল, বলো, করব শাস্তা? আমার শাস্তার ধরন একটু ভিন্ন হবে। নিজের প্রয়োজনে নিজেই কুড়াল মেলেছে নাফিয়া। ভয় দেখে বিপদ ডেকে এনেছে। আচমকা শূন্যে ভাসল সে। কিছু বোঝার পূর্বেই পিঠ থেকে নরম তুলতুলে সাজায়
আপনার অনাগত বাচ্চাদের বাবা আজ ভীষণ পাগলাটে আচরণ করতে পারে, আশা করি সামলে নেবেন। তাদের মা উড়নচণ্ডী হয়েছে ভীষণ, বাগে না আনলে বাচ্চাদের ভবিষ্যৎ অন্ধকার। সমাপ্ত। গল্পটা খুবই সাধারণ ছিল, তবে আশা করি গল্পটা আপনাদের হৃদয় ছুঁয়ে গেছে। গল্পটা আমাকে অনেক ভীষণ ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন এবং নতুন গল্প এসেছে সেটিতেও দেখে আমাকে সাপোর্ট করবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।